আমার নাম হচ্ছে মোহাম্মদ জাওয়াদ তাসিন। আমি বাড্ডা থেকে এসেছি। তো আমি আমার প্রথম ঘটনাটি শুরু করতে যাচ্ছি। আমার প্রথম ঘটনাটি হচ্ছে একটি ব্ল্যাক ম্যাজিকের একটি ঘটনা। মানুষ মানুষের যে কত ক্ষতি চায় সেই ঘটনাটি শুনলে আপনারা বুঝতে পারবেন যে মানুষ ছোটোখাটো বিষয় নিয়েই মানুষের প্রতি শিরিক করে বসে, যেমন ব্ল্যাক ম্যাজিক করে। আল্লাহর সাহায্য বাদে তারা মানুষের ক্ষতি করতে চায় এবং ব্ল্যাক ম্যাজিকের সহায়তা নেয়, মানে শয়তানের সহযোগিতা নেয়। তো এরকম একটা ঘটনা আমি আজকে আপনাদের কাছে শেয়ার করতে যাচ্ছি। তো ঘটনাটি এমন ছিল, আহ, একটি মুদি দোকান ছিল। তার এখানে কর্মচারী ছিল এবং তারা মোটামুটি নতুন দোকান খুলে এবং তার শুরু করে। তো আমরা একটা বিষয় যে আগে থেকেই জানি, বাইরের মানুষ ক্ষতি করে না, সাধারণত নিজের মানুষরাই বেশিরভাগ ক্ষতি করে থাকে। এটা একটা প্রচলিত কথা আছে। তো এই ঘটনার ক্ষেত্রে তেমনি ঘটনাটি ঘটে থাকে। এবং সে দোকানটি যখন খোলা হয়, তো খোলার পর তার বেশ কিছুদিন ভালোই চলার পরে সে এখন তার কর্মচারী প্রয়োজন। তো কর্মচারী সে আশপাশে পাচ্ছিল না তেমন ঢাকায়। তো সে তার বাড়ি ছিল দিনাজপুর। সেখান থেকে সে ছুটিতে যায়। যাওয়ার পরে সে যেটা করে, তাদের গ্রামে খুঁজতে থাকে একজন ছেলে, মানে ছেলে না, ছেলে বললে ভুল হবে, 30-40 বছর বয়সী একজন মানুষ তাকে নিয়ে আসে। তো সেখান থেকে নিয়ে আসার পরে সে সুন্দরভাবে কাজ করতে থাকে। তো প্রথম প্রথম তারা ভালোই যাচ্ছিল। বা প্রথম প্রথম ভালো যাওয়ার পরে কিছুদিন পরে তারা যেটা লক্ষ্য করে, যে যে ছেলেটিকে আনেছিল তার মনে একটি ক্ষোভ ক্ষোভ হয়ে যায় যে তার যে মালিক ছিল দোকানদার, তার সাথে ভালো মতে তাদের আন্ডারস্ট্যান্ডিং হচ্ছিল না। তার সাথে মানে সে মালিকটি এমন ছিল যে কর্মচারীদের একটু বেশি চাপে রাখতো বা তাদের ভালো চাইতো, কিন্তু কর্মচারীদের মনে হতো যে না, আর কি মালিক অন্যরকম কিছু করছে, একটা শত্রুতা তৈরি হয় সেখান থেকে। কিন্তু এখানে আরেকটা বিষয় ছিল যে তার যেই মানুষটাকে আনছিল, সেই দোকানদার সে কিন্তু তার দূরের কেউ ছিল না, তার চাচাতো ভাই ছিল। তো তাদের পজিশন একটু খারাপ হয়, সে তাদের কাজ করতে হতো। তো তার চাচাতো ভাইয়ের দোকানে সে কাজ করত। তো কাজ করতে করতে তাদের প্রতি একটা শত্রুতা তৈরি হয়। যেমন মানুষ এমনি বুঝবে না যে শত্রুতা, শত্রুতাটা এভাবে তৈরি হয় যে মানে তাদের ভালো মতে বনিবনা যাচ্ছিল না, যে কাজের ক্ষেত্রে তারা ভালোভাবে কাজ করতে পারছিল না। তো এরকম করতে করতে সে দেখতে পায় যে তাদের যে ছিল, বাবা ছিল, তারা দুই ভাই ছিল, যে তাদের তাদের মধ্যে একটা ঝামেলা ছিল। তারপরও সেখান থেকে একটা ছিল, শত্রুতা ছিল। আবার এদিক দিয়ে আবার তার চাচাতো ভাইয়ের সাথে ভালোভাবে হচ্ছিল না, মানিয়ে নিতে পারছিল না, তাই একটা সমস্যা ছিল। তো সেই কারণে আপনার এক পর্যায়ে সে একদিন সে কাজ করছিল, কাজ করতে করতে মানে মালিকের বেশি রাগ উঠে পড়ে। তারপর তাকে 2টা চড় মারে। তো চড় মারার কারণে সে সেখান থেকে বেরিয়ে যায় এবং সে মনে মনে অনেক রাগ করে যে বাড়িতে চলে যাবে। তো সে বাড়িতে না যেয়ে সে যেটা করে, তার ফ্রেন্ডকে কল দেয়, কি আমি তো ঢাকায় এসে কাজ করার জন্য আসছিলাম, এই এই ঘটনা। তো তোর তো জানিসই আমার কি কি সমস্যা ছিল এখানে। তার ফ্রেন্ডের সাথে আগে থেকেই শেয়ার করছিল এরকম ঘটনাগুলো। তারপরে সে সেখান থেকে ঝগড়া করার পর আরো একটু মনে খুব বেশি হয়। খুব বাড়ার কারণে মনে মনে সে জিত আরো লুকিয়ে রাখার পরে সে আবারও যায় দোকানে কাজ করতে। কাজ করতেছে আর সে একটি সুযোগের অপেক্ষায় ছিল, কখন সে বদলা নিতে পারবে। সে দেখতে পারলো যে যেহেতু ঢাকা শহর, সে এমনি ফিজিক্যালি কোনো বদলা নিতে পারবে না, তার উপর অ্যাটাক করে যে সেখান থেকে একটি জিত উসুল করে চলে যাবে, এরকম কিছু করতে পারবে না। তাই সে মনে মনে একটা জিনিস ঠিক করে যে তার উপর ব্ল্যাক ম্যাজিক করার। তো ব্ল্যাক ম্যাজিক করার কারণে তার যে ফ্রেন্ড ছিল, তার একজন পরিচিত কবিরাজ ছিল, তার কাছে ফোনে কথা কথা বলে। এবং ফোনে কথা বলার পর তার মধ্যে আরেকবার তার ওইখানে যাওয়ার একটা সুযোগ হয়ে যায়।
তো তাদের দোকান সহ দোকানটি বন্ধ ছিল এবং সকল যে তার মালিক ছিল এবং তার আপন চাচাতো ভাই যেহেতু, তারা একসাথেই তারা গ্রামের বাড়িতে যায়। যাওয়ার পর আহ, সেই লোকটি যায় কবিরাজের কাছে যে বলে এই ঘটনা এখন, মানে সে তার ব্যবসা নিয়ে অহংকার করছে বা এরকম বিষয়। তো সে মানে ব্যবসা নষ্ট করে দিতে চাচ্ছিল এবং সেখানে ব্ল্যাক ম্যাজিক করে একটা বড় সড়ো ক্ষতি করতে চাচ্ছিল, যেহেতু আগে থেকেই তার জমি নিয়ে একটা ঝামেলা ছিল তার বাবার সাথে। তো সেটা তো ছিলই, এই সব মিলিয়ে সে ব্ল্যাক ম্যাজিকের কথা ভাবে। তো ভাবার পরে সে ব্ল্যাক ম্যাজিক করার জন্য যখন কবিরাজের কাছে যায়, কবিরাজ তাকে একটা হাড়ি দিল, মাটির হাড়ি। ওটার ভিতর কি ছিল সেটা সে বলতে পারলো না। সেটা তার হাতে দিল। সে বলল দোকানের মাঝখানে এটা খনন করে সেখানে মাঝখানে রাখতে হবে, তাহলেই কাজ হবে। আর মানে তার কাটার মতো চার চারটা তার কাটা দিল, সেটা ঘরের চার কোনায় গাড়তে হবে, মানে দোকানের চার কোনায় গাড়তে হবে। তো এরকম কিছু উপকরণ দিল। তারপরে দেওয়ার পরে সেইখানে সব কিছু কমপ্লিট করলো, যে যেটা যেখানে দরকার সেটা সেইখানে সে দিয়ে মানে নিশ্চিন্ত হলো যে না, এখন কাজ করবে। তো ফাইনালি আবারও তাদের একটা বড় সড়ো ঝগড়া হলো। তো ঝগড়া হওয়ার পরে সে অবশেষে দোকান থেকে বের হয়ে গেল এবং সে গ্রামে চলে গেল। এরপর থেকেই আরো ঘটনা শুরু হয়। তো আস্তে আস্তে তার দোকানে কাস্টমার কমতে থাকে, মানে কাস্টমার একবারে শূন্য পর্যায়ে এসে পড়ে। কাস্টমার যেখানে সারাদিনে 60-70 হাজার টাকা সেল হতো, সেখানে মানে সারাদিনে 100 টাকাও বেচা কিনা হচ্ছে না। মানে এরকম অবিশ্বাস্য দেখি ব্যবসা বাণিজ্য দেখে সে তো বেশ কিছু অবাক হয়। সে মনে করে এ, ব্যবসা করতে গেলে মাঝে মাঝে এমন হয়, তবে এটা একটি সন্দেহের কারণ ছিল যে যেখানে 70 হাজার টাকা দিনে সেল হতো, সেখানে একবারে নিচে নেমে মানে 100 টাকাও ভালো মতো হচ্ছে না। মানে এই অবিশ্বাস্য ঘটনার কারণে তার সন্দেহ হতে থাকে। তো প্রথম পর্যায়ে এরকম হলেও তারপর যে সমস্যাটা হয়, সে চিন্তা করে যে কর্মচারীটা ছিল তার চাচাতো ভাই, সে চিন্তা করে না ব্যবসা নষ্ট করলেই হবে না, যেহেতু তার সাথে বড়সড় একটা ঝামেলা ছিল, যেটা আমি আর বলতে চাচ্ছি না, আরও ছিল ঝামেলা। তো সেই ঝামেলার কারণে সে চিন্তা করলো এবার মানে সেই লোকটার উপর সে ব্ল্যাক ম্যাজিক করবে। তার তো ব্যবসা বাণিজ্য নষ্ট করেছেই, তার আর্থিক দিকে ক্ষতি হয়েছে, এখন চিন্তা করছে তার দিকে যাতে ক্ষতি হয় সেই চিন্তা করছে। তো এক পর্যায়ে সেটা করে যে কবিরাজের কাছে যায়, আমার এই যে চাচাতো ভাই আছে তার একটা ক্ষতি করার জন্য, মানে আর কি কবিরাজের কাছে যা যা বলার সে বলে। তো বলার পরে এক পর্যায়ে কবিরাজ বলে তার বিভিন্ন জিনিস লাগবে, চুল লাগবে, জীবন কাপড় লাগবে, তার পরার বিভিন্ন জিনিস লাগবে, আইটেম লাগবে। তো সে তো তখন চিন্তায় পড়ে যায় যে আমি তো সেখান থেকে চলে এসেছি, এখন আমি কিভাবে এগুলো আনবো। তো কবিরাজকে কিছু টাকা দেওয়ার পরে কবিরাজ বলে সমস্যা নাই, আমাদের কাছে যে জিন আছে সেই জিন দিয়ে আমি যে উপকরণগুলো আছে সেগুলো আমরা নিয়ে আসব। তো ভালো কথা, নিয়ে আসার পর বেশ কিছুদিন যাওয়ার পর তার অবস্থা শরীরের আরো খারাপ হতে থাকে, মানে খারাপ হতে হতে এক পর্যায়ে সে জীবন যায় যায় অবস্থা। তো তাদের পরিবারের যারা যারা ছিল তারা খুব আর কি মানে মনোবল হারিয়ে ফেলে। তারপর তারা কি করবে বুঝতে পারছিল না, ডাক্তারের কাছে যায় অবশ্য। তো ডাক্তারের কাছে যে কোনো লাভ হয় নাই। তো একজন তাদের আত্মীয়ই তাদের পরামর্শ দিল যে যেহেতু এরকম অবিশ্বাস্য কিছু ঘটছে, তাহলে আপনাদের একজন ভালো হুজুর বা আলেমের কাছে যাওয়া উচিত, ফলে এটা ঠিক হবে। তো যেই কথা সেই কাজ, তারা হুজুরের কাছে যায়। তাদের পাশে একজন মসজিদের ইমাম ছিল, সেই ইমামের কাছে যায়। যাওয়ার পরে ইমাম ফার্স্টে আসার পর বলে যে কতক্ষণ বসে আগে আর কি বুঝলো এখানে কি আছে। সে বলল যে এটা আমার দ্বারা সম্ভব না, আপনারা আরো ভালো আলেম বা যারা অভিজ্ঞ লোক আছে রুকিয়া করে তাদের কাছে দেখতে পারেন যে এই যে ঝামেলাটা হয়েছে এটা সংশোধন করা যায় কিনা।
তবে সে হুজুরটা বলল যে, তবে আমি এটা বলতে পারবো যে তাদের যে এই ব্ল্যাক ম্যাজিকটা করা হয়েছে খুব শক্তিশালী জিন দ্বারা করা হয়েছে, ফলে এইটি খুব হবে, টাফ হবে আর কি করার। তো সে আরেকটি কথা বলে গেল যে জিনেদের মধ্যে একটা জিন আছে যার আহ, মানে তাদের কোরআনের কয়েকটি আয়াত আছে, যে আয়াতগুলো ছাড়া সেই জিনদের পরাজিত করা যায় না। তো বলল এরকম ভালো অভিজ্ঞ সম্পন্ন ইমানদার ব্যক্তি লাগবে যে এগুলো রিচার্জ করে তারপরে এই ঝামেলাটা এখান থেকে সরাতে পারবে, তারপরে আপনারা আবার আগের মতো হতে পারবেন। তো এরকম করে বেশ কিছু আশপাশে হুজুর ছিল, সেগুলো দেখানোর পরে সবাই একই কথা বলে যে তাদের দ্বারা সম্ভব হবে না। তো সে চট্টগ্রামে থেকে একজন মোবাইলের মাধ্যমে একজন করে হুজুর দেখতে পায় ফেসবুকে। তো সেখান থেকে যেটা করে বলল যে আমি সব কিছু সমাধান করে দিব, আমাদের বিকাশে বা নগদে এখানে টাকা পাঠান। তো টাকা পাঠায় ঠিকই, কিন্তু সেই কাজ হয় না। বিপদ যখন আসে চতুর্দিক দিয়ে আসে। সে একটা ভালো কাজের রূপটি করার জন্য কবিরাজ খুঁজছিল, সেখান থেকে আবার প্রতারিত হলো। তো তারা তো একবারেই যে মালিক ছিল দোকানদার, তার তো অবস্থা একবারেই খারাপ। তার মধ্যে তাদের আর্থিক সমস্যা, দোকানে কোনো হচ্ছে না। তো এর মধ্যে তারা চিন্তা করে যে এখন কি করা যায়। তো কি করা যায়, তারা গ্রামের বাড়িতে চলে যায়। গ্রামের বাড়িতে চলে যাওয়ার পরে তারা যেটা করে, একজন আলেম পায়। তো আলেম পাওয়ার পরে তারা বলে যে এটা করা অসম্ভব নয়, কিন্তু এটা করতে অনেক কষ্ট হয়ে যাবে, অনেক টাফ হবে বিষয়টা। তো তারা যেই কথা সেই কাজ। তারা বলেছিল যে কালকে সকালে, যেহেতু রাত হয়ে গেছে তখন রাত্রে আর কি তাদের সাথে কথা হচ্ছিল, তো বলেছে যখন সকাল হবে তখন আপনাদের সাথে যাব ঢাকায়, যাওয়ার পর আমরা সেই বিষয়টা দেখব কি করা যায়। তো তারা রাত্রে নাকি কি স্বপ্নে দেখছে, তারপর আর কোনো করে না, তাদের ফোনই ধরা বাদ দেয় এবং সকালে কল দিলে বলে আমার দ্বারা এটা সম্ভব হবে না, আপনারা অন্য কোথাও দেখেন। তারপর তারা আরো মনোবল হারিয়ে ফেলে। তো এক পর্যায়ে তাদের পাশে একটা পাঞ্জেখানা মসজিদ ছিল, সেখানে জামাতের কিছু লোক আসে, তাবলিগ জামাতের। তো তারা বেশ কয়েকজন ছিল, 10-12 জন। তো তাদের একজন আমির ছিল। তারা এখানে করতে করতে তার একজন ছেলে ছিল, যে এই লোকটা দোকানদার, তার ছেলে ছিল একটা। তো তারা যায়, 4 ছেলে যায় নামাজ পড়তে। তারপর তারা যে আমিরটা ছিল তার সাথে কথা বলার চেষ্টা করে। সে প্রথমে বুঝতে পারে না যে সে করতে পারবে কিনা। তারপর দেখে না, লোকটি পারলেও পারতে পারে, কারণ অনেক বাচ্চাদের ঝাড়ফুঁক করছিল। তারপর তার কাছে যায়, যাওয়ার পর বলে আমাদের এই এই ঘটনা, এখন আমাদের খুবই অবস্থা খারাপ, এখন এটা সম্ভব হবে কিনা। তারপর সে বলল আল্লাহ ভরসা, সমস্যা নাই, ইনশাল্লাহ আমরা চেষ্টা করে দেখি কি হয়। তো সে তার কাছে যে জিনগুলো ছিল বা তাই সেই যে কোনো এক প্রসেসে সে জানায় যে তোমাদের এখানে একটি শক্তিশালী জিন করা হয়েছে, প্রজেস্ট করা হয়েছে। সেখানে তোমাদের দোকানে মাঝখানে একটা পুতুল সাইজের, যেটা করে রাখছে হাড়ির ভিতরে লুকিয়ে রেখে, সেখানে ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে। তো খনন করে সেটি বের করতে হবে সেখান থেকে, এবং 4 কোনায় যে ইগুলো ছিল সেগুলো বের করতে হবে। তো বলল যে এটা খুব কঠিন ব্যাপার হবে, ভালো রুকিয়াবিদ যারা রয়েছে, যারা রুকিয়া করে, তাদের নিয়ে যেতে হবে, তারা কোরআন তেলাওয়াত করবে, এর মধ্যে সেটি বের করে আনতে হবে। তো কোরআন তেলাওয়াত করে, ভালো কথা। তারা ঢাকায় আসলো, আসার পরে তাদের রাস্তাতে আসার পথে অনেক বাধা পড়েছিল। যেমন তারা বিভিন্ন ক্ষেত্রে বাধার সম্মুখীন হলেও তারা সকল বাধা ভেদ করে তারা আসার পরে ঢাকায় যখন ঢুকলো, তারা তার দোকানের সামনে আসলো। তো আসার পরে দেখলো যে যে তাবলিগ জামাতের আমিরটা ছিল, তারা চতুর্দিকটা ঘুরে দেখলো। দেখার পরে তারা দোকান খুললো। খোলার পরে তারা যে 4 জন 4 কোণে দাঁড়া করালো,
যে যখন সেটি বের করা হবে, এমনিতে তো তারা কোরআন পড়ছিল, তারপর সে বলল যখন মাঝখান থেকে জিনিসটা বের করা হবে তখন তোমরা 4 কোণে 4 জন দাঁড়াবা এবং তোমরা সেখানে আজান দিবা। আজানের মধ্যেই এটা বের করতে হবে, না তাহলে তারা সমস্যা করতে পারবে না। তো আরেকটি বিষয় এখানে কাজ করে যে সকালবেলা না হয়ে যেদিন আস্তে আস্তে রাত হয়ে যায়, তো রাতের প্রায় ভালো রাতে হয়ে যায়, 12টা 1টা বেজে যায়। যদিও ঢাকা থাকলেও সেখানে অনেক শুনশান হয়ে যায়, কোনো শব্দ ছিল না, মানে এমনি ভৌতিক জিনিস, তার উপরে আরও সমস্যা। যাই হোক, সেখানে তারা কাজ করা শুরু করে। তো শুরু করার পরে যারা প্রসেসিং শুরু করে এবং তারা বেশ কয়েকবার যারা মাঝখানে যখন তুলতে যায় তখন 4 জন যখন 4 কোণায় দাঁড়িয়েছিল, তো 4 জনের মধ্যে যে কোনো একজনের হয় সমস্যা হয়ে যাচ্ছে, মানে কি দেখছে, সে হঠাৎ করে ভয় পাচ্ছে, চমকে উঠছে। তারপর এরকম করতে করতে তারা করতে পারছিল না। এক পর্যায়ে তারা চোখ বন্ধ করে সেখানে দাঁড়িয়ে তাদের আমির বলে দেয়, যত যাই হোক তোমরা আজান শেষ না করে সেখান থেকে সরবা না এবং তোমাদের কাছে সে আসতে পারবে না, কিন্তু তোমরা যদি ভয় পাও তাহলে সমস্যা হবে। তো তারা সেটাই করে এবং এক পর্যায়ে সেটা তুলে সেখান থেকে আগুন জ্বালায়, সেই পুতুলটা বের করে। তো ওই পুতুলের ভিতরে যে ইগুলো ছিল, সরঞ্জামগুলো ছিল, সবগুলো বের করে সেগুলো আগুন দিয়ে পুড়িয়ে দেয়। তো পুড়িয়ে দিয়ে ভালো কথা, পুড়িয়ে দেওয়ার পরে সেখানে দোকানের সব কিছু মুক্ত হয়। এবং এখন যেই সমস্যাটা হয় সেটা হলো যে আবার আরেকটা জাদু করা হয়েছিল। সেই জাদুটা হচ্ছে ইয়ের উপরে, ওই যে দোকানদারের উপরে, যে তার শরীর খারাপ হয়ে যাচ্ছিল, তারও অবস্থা খারাপ ছিল। তো দোকানেরটা শেষ করছে, এখন সেটাও ঠিক করতে হবে। সেই ক্ষেত্রে সে হুজুররা যায় এখানে, যাওয়ার পর তাদের যে জিন ছিল সাথে বা যে কোনো কিছু একটা ছিল, যারা রিচার্জ করে তারা বের করে যে কোনো তাদের দিনাজপুরে যে গ্রামের বাড়ি রয়েছে সেখানের একটি বট গাছের উপরে একবারে মগ ডালে সেটি বাঁধা রয়েছে, মানে একটা মাটির হাড়ির মধ্যে বা যে কোনো একটা জিনিসের মধ্যে পুতুলগুলা পুতুলের সাইজের একটা জিনিস যেটা এখানে রয়েছে। তো এটা এখন কিভাবে আনবে, তো তারা আবার গ্রামে যায়। যাওয়ার পরে তারা দেখতে পারে যে সেখানে এরকম কে সাহসী আছে যে উপরে উঠে সেই জিনিসটা পেরে আনবে। তারা সকালবেলা উঠে ফজরের আজানের পর উপরে উঠে সে একজন ছেলেকে উঠানো হয়, আর নিচে সবাই কোরআন তেলাওয়াত করছিল এবং তাকে উঠানোর পরে সে ব্যর্থ হয়। মানে সে বলছিল যে হঠাৎ করে যখন উপরে উঠতে নেয় নিজে নিজেই যেন পিছলা খেয়ে নিচে পড়ে যায়। মানে গাছ কিন্তু পিছল ছিল না, কিন্তু তবু কেন জানি না, মানে সে বলছিল কেন জানি না কিভাবে সে একা একাই নিচে পড়ে যাচ্ছিল। তো এই কথা শুনে তারা অবাক হওয়ার কিছু নেই, তারা জানে যে এখানে এরকম সমস্যা হবে, এটাই স্বাভাবিক। তো তারা যায় সেখানে, আবার কষ্ট মষ্ট করে সেখানে ওঠার পর সে ওই পুতুলটা পেরে আনে এবং পুতুলটা যখন তারা হাতে আনে, তো পুতুলের ভিতরে ছিল 32টা সুই, সেটার মধ্যে ঘাতা ছিল। তো মানুষের সাথে মানুষ এরকম করাটা, মানে জিন বা শয়তান এরাও মানুষের জন্য এরকম ক্ষতি করে না যতটুকু মানুষের জন্য হয়ে ক্ষতি করে। তো সেটি তারা মুক্ত করে এবং তারপর সে সুস্থ হওয়ার পরে সে স্বপ্নে দেখতো, মাঝে মাঝে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন দেখতো। তো ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন দেখলে সেগুলো তাকে আমল শিখিয়ে দেওয়া হয় এবং সে অবশেষে সুস্থ হলেও তো কোনো আলেম হুজুর বা কোনো কেউ পাচ্ছিল না যে এই ব্ল্যাক ম্যাজিক থেকে তাদের মুক্ত করবে। তো যে হুজুরটা বা যে তাবলিগ জামাতের আমির ছিল তাকে খুঁজতে যায় এবং খুঁজতে যেয়ে তাকে ওইখানে পায় না এবং তাদের জামাতের যারা লোক ছিল তাদেরকেও পাওয়া যায় না। এবং মসজিদের মানুষকে জিজ্ঞাসা হয়েছিল যে তারা কোন মসজিদ থেকে আসছে বা কোন জায়গা থেকে আসছে, কেউ কোনো সন্ধান দিতে পারে না।
তা এটা আল্লাহর তরফ থেকে আসছে কেউ নাকি কোনো কেউ এটা করছে, এটা এখনো রহস্য রয়ে গেছে। তো এটাই ছিল আমার প্রথম ঘটনা। আজ আবার শুনতে পাচ্ছেন শব্দটা? আমার আয়নার ভেতরে রোজ এভাবেই আসে। তো চলুন এবারের ঘটনাটি শুনে আসি। এবারের ঘটনাটি উনি সংগ্রহ করেছেন একজন গাড়ি চালকের কাছ থেকে। গত নির্বাচনের সময় যখন উনি নিজ এলাকাতে ছিলেন, তখন ওই গাড়ি চালকের সাথে ওনার পরিচয় হয়। গল্পগুজব করছিলেন একটা জায়গায় বসে। ওই লোক আসলে ময়মনসিংহের ভালুকা উপজেলার বাসিন্দা। বাগেরহাট তো সুন্দরবনের খুব কাছাকাছি একটা জেলা। সুন্দরবনের কিছু অংশ বাগেরহাট জেলাতেও পড়ে গেছে। বাগেরহাটে গাছপালা বেশি থাকবে, এটাই স্বাভাবিক। উনি ভালুকা থেকে এসে এত গাছপালা দেখে বেশ অবাকই হন। উনি মাশফিক ভাইকে বলেন যে, ও মাশফিক ভাই, আপনাদের এলাকায় তো অনেক গাছপালা দেখি, বন জঙ্গল আছে। তখন মাশফিক ভাই বললেন, ভাই আরো বন জঙ্গল ছিল, এখন তো মানুষজন এগুলো উজাড় করে দিয়েছে, সেই সমস্ত জায়গাগুলোতে ঘরবাড়ি বানিয়েছে। আগে এই সমস্ত বন জঙ্গল কেন্দ্রিক অনেক ভয়ের ঘটনা শোনা যেত, এখন এতটা শোনা যায় না। তখন ওই লোকও বলছিলেন যে আমাদের এলাকাতেও বিভিন্ন ধরনের ভয়ের ঘটনা শোনা যায়। এ কথা শোনার পর মাশফিক ভাই একটু নড়েচড়ে বসলেন, চিন্তা করলেন ওনার কাছ থেকে কিছু ঘটনা পাওয়া যায় কিনা। অবশেষে ঘটনা পাওয়া গেল। উনি নিজ আগ্রহ থেকেই এই ঘটনাটি খুলে বলেন মাশফিক ভাই সহ ওখানে আরো যে কয়েকজন ছিল তাদের কাছে। সাল 1994। এই ভালুকা উপজেলায় গ্রামে গ্রামে বিভিন্ন হাট বাজার কিন্তু রয়েছে সেই ব্রিটিশ আমল থেকেই। এমন হাট বাজার কিন্তু দেশের সব জায়গাতেই রয়েছে। তখন হাটের দিনে বা বিভিন্ন মেলা যেখানে হতো, একদল লোক আসতো জাদু খেলা, সাপ খেলা, বাদর খেলা এগুলো দেখাতে। এরা বিভিন্ন হাট বাজারে গিয়ে এই সমস্ত খেলা দেখাতো এবং মানুষকে আনন্দ দিত। মানুষ খুশি হয়ে কিছু দিত, এতেই তাদের খরচ হয়ে যেত। এমনই একদিন বিকেল বেলায় কোনো এক হাটের নামটা অবশ্য ওই ভাই মনে করতে পারেননি, বাসু কবিরাজ নামে একজন লোক জাদু খেলা দেখাতে আসে। বাসু কবিরাজকে তৎকালীন অনেকেই বৈশ্যা কবিরাজ নামে ডাকত। তিনি হিন্দু ধর্মাবলম্বী হলেও মানুষ তাকে বৈশ্যা কবিরাজ বলেই ডাকত এবং চিনত। তিনি ওই দিন বিভিন্ন ধরনের জাদু খেলা দেখাচ্ছেন, মানুষও অবাক হচ্ছে, মজাও পাচ্ছে। কয়েকজন জাদু খেলা দেখালেও তাদের মধ্যে তুলব মুন্সি নামে একজন ব্যক্তি, যিনি ওই সময় আর একটা জায়গায়, ওই হাটেরই আর একটা জায়গাতে জাদু খেলা দেখাচ্ছিলেন। তো ওই দিকটাতেও বেশ কিছু মানুষ ভিড় করেছে। তুলব মুন্সি একজন কবিরাজ, কিন্তু কবিরাজির জন্য এলাকায় মানুষ তাকে আসলে তুলব মুন্সি না বলে শুধু মুন্সি বলে ডাকত। এই মুন্সি জাদু দেখানোয় খুবই পারদর্শী এবং সিদ্ধহস্ত। বিভিন্ন ধরনের জাদু উনি দেখাচ্ছেন, মানুষের মনোরঞ্জন করছেন। এদিকে হয় কি, এই যে বৈশ্যা কবিরাজ মানে বাসু কবিরাজ, তার সামনে থেকে কিছু লোক ওই তুলব মুন্সির ওখানে চলে যাওয়ার কারণে এই বাসু বা বৈশ্যা কবিরাজ খুবই বিরক্ত হন। তিনিও কিন্তু এই জাদু, কালো জাদু, বিভিন্ন ধরনের সাধনায় খুবই সিদ্ধহস্ত ছিলেন। লোকজন একবার তুলব মুন্সির জাদু দেখে আর একবার বৈশ্যা কবিরাজের জাদু দেখে, একবার এখান থেকে সরে ওখানে যায়, ওখান থেকে সরে এখানে আসে। তো তুলব মুন্সির কাছ থেকে লোকজন যখন বৈশ্যার কাছে আসে, তখন এই তুলব মুন্সির মাইন্ডে লেগে যায়। তুলব চিন্তা করে, এত ভালো ভালো জাদু দেখানোর পর লোকজন মাঝে মাঝে এই বৈশ্যার কাছে যাচ্ছে, এটা তো মেনে নেওয়া যায় না। এদিকে বৈশ্যাও একই রকম চিন্তা করছে যে আমি এত কষ্ট করে জাদু দেখাচ্ছি, লোকজন আবার এই তুলব মুন্সির কাছে যায় কেন। বৈশ্যা আর তুলব এরা কিন্তু দুজন দুজনকে চিনত, জানতো। এদের বাড়ি আবার পাশাপাশি 2 গ্রামে। তারা ওখানকার অন্যান্য জাদুকরদেরকেও চিনত আর কি। আর যারা এই প্রফেশনে আছেন তারা একে অন্যকে চেনে। হাটে অন্য জাদুকরদের কাছে তেমন লোক না থাকলেও এই বৈশ্যা আর তুলবের কাছে লোক থাকবেই। মানুষ এদের জাদু দেখলে কি যেন এক মায়ায় পড়ে যায়, চোখ ফেরাতে কষ্ট হয় সাধারণ মানুষের। এই যেন এক নজরবন্দি খেলা।
তুলব মুন্সি একটু হেয়ালি করে বলেই ফেলে, বৈশা কি আর জাদু দেখাবে, ও তো এখন জাদু ঠিক মতো মানে অর্জনই করতে পারে নাই। জাদুর যে জ্ঞান, এগুলো কেউ পারছে ঠিক মতো অর্জন করতে? এটা শুনে দূর থেকে বৈশা বলে, ঠিক আছে ঠিক আছে, তাহলে চল দেখি কার কত ক্ষমতা। তখন নাকি এই তুলব মুন্সি এই কথা শুনে আরো রেগে যায়। বৈশাকে বলে, কি দেখাবি, দেখা আমাকে। বৈশা আর তুলব পাশাপাশি ছিল, মাঝখানে একটু গ্যাপ ছিল আর কি, একটু বলতে মোটামুটি 20-25 হাতের গ্যাপ আর কি। ইচ্ছাকৃতভাবেই কিন্তু এই তুলব মুন্সি চিৎকার করে বলেছিল, ও আর কি জাদু জানে, ও কি জাদু কিছু শিখছে নাকি, আমি তো কিছু অর্জনই করতে পারে নাই। তো যাই হোক, এই ধরনের কথা কাটাকাটি হয়। আর কিছু লোকজন যারা এখান থেকে সরে ওইখানে গেছে, এখান থেকে সরে ওখানে গেছে, এরা আবার বলতেছে যে কি মিয়া কি জাদু দেখানো, ওখানে তো তুলব মুন্সি ভালো জাদু দেখায়। আবার তুলব মুন্সির কাছে এসে কিছু লোক বলতেছে যে কি মিয়া কি জাদু দেখাও, ওদিকে তো এই বৈশা কবিরাজ ভালো জাদু দেখায়। তো এই কারণে কিন্তু একজন আরেকজনের উপর কিন্তু বেশ বিরক্ত হয়েছিলেন, যে মানুষের কথাবার্তা শোনার কারণে। তো যাই হোক, উপস্থিত থাকা লোকজন এই বৈশার তুলবের কথাবার্তা শুনল। এখন মানুষের মধ্যে কৌতূহলের আর অভাব নাই। তারা চিন্তা করছে, দেখি এই দুইজন কি দেখায়। এদিকে বৈশা তুলবকে উদ্দেশ্য করে বলল, তুই কি দেখাবি রে? তখন তুলব বলল, দেখ কি করি। বৈশার ব্যাগে একটা লাউ ছিল। তুলব বলল, তোর ব্যাগের লাউটা বের কর। বৈশা ব্যাগ থেকে লাউটা বের করে হাতে করে যখন ধরেছে, সাথে সাথে তুলব কি যেন একটা পরে বৈশার হাতে থাকা লাউয়ের দিকে দূর থেকেই ফু দেয়, আর সাথে সাথে লাউটা বোম ফাটার মতো ব্লাস্ট হয়ে যায় সবার সামনে। এবং এমনভাবে ব্লাস্ট হয়, লাউয়ের ভেতরে যে সমস্ত বীজগুলো থাকে, লাউয়ের তো অবশিষ্ট কোনো একটা অংশ ছিটে যাবে কোথাও, ছিটে ফোটাও পাওয়া যায়নি। মনে হচ্ছে লাউটা ফেটে হাওয়ায় মিলিয়ে গেছে বিকট শব্দে। সামনে থাকা লোকজন তো তাজ্জব বনে যায়, সবাই তো অবাক, হলোটা কি? লাউ ফেটে গেল, ছিটে ফোটা তো থাকবে, কিন্তু গেল কোথায়? লোকজন তো তুলব মুন্সিকে বাহবা দিতে থাকে এবং বলে, তুলব মুন্সি অনেক বড় জাদুকর। এসব দেখে এই বৈশা রাগে ক্ষোভে ফেটে পড়ে। তখন তুলব বৈশাকে উদ্দেশ্য করে বলে, কিরে বৈশা, তোর লাউ তো নাই করে দিলাম রে, এবার তুই কি করবি, আমারে কর, কি ক্ষমতা তোর দেখি। এসব বলে তুলব মুন্সি উপহাস করতে থাকে। বৈশা কিছু বলেনি, এক দৃষ্টিতে তুলবের দিকে তাকিয়ে থাকে। কিছু সময় পর তুলবকে বৈশা বলে, আমি খাওয়ার জন্য লাউটা কিনছিলাম রে, তুই আমার খাবারে হাত দিয়েছিস, কাজটা কি তুই ভালো করছিস? কাজটা তুই ভালো করলি না। আমি এখন কোনো জাদু দেখাবো না, তুই আমার হৃদয় ভেঙে দিয়েছিস, পরিণতি ভালো হবে না। তুই অন্য কোনো কিছু করতে পারতি, খাবার জিনিসটা এভাবে নষ্ট করলি কেন? আমরা গরিব মানুষ, এটা করেই খাই, খাবার জিনিসটা এভাবে নষ্ট করলি। এই সমস্ত কথা শুনে তুলব মুন্সি হেসে বলে, বুঝছি রে বুঝছি, এখন তুই মানসিকভাবে আঘাত করতেছিস যাতে আমি দুর্বল হয়ে পড়ি, ইমোশন নিয়ে খেলা করতেছিস না, আমি তোর হৃদয় ভাঙছি। শোন, সবার সাথে লড়াই করতে আসবি না, তুই যা পারিস করিস, আমার যা, এখন এখান থেকে যা, ভাগ। এই সমস্ত কথাবার্তা কিন্তু উপস্থিত থাকা লোকজনের সামনেই হচ্ছিল। সবাই তো তুলব মুন্সিকে রাজা বানিয়ে দিয়েছে, আর তখন বৈশাখে মানুষ গোনাই ধরে না, এমন একটা অবস্থা। তার লাউকে ফাটিয়ে দিয়েছে, ভ্যানিশ হয়ে গেছে। আবার ওই সময় এই বৈশাখ কবিরাজও তুলব মুন্সিকে কিছু বলেনি, যার কারণে মানুষজন তো তুলবকে রাজা বানিয়ে দিয়েছে। আর ওখানে যারা একটু দূরে দূরে অন্যান্য জাদুকররা টুকটাক হাতের ভেলকিবাজি দেখাচ্ছিল, তারাও কিন্তু ঘটনাটা দেখেছে। বৈশা তার জিনিসপত্র নিয়ে চলে যায়, আর যাওয়ার আগে তুলবকে বলে, আমি তোকে দেখে নেব রে তুলব। ওই দিনের মতো সবাই যে যার বাড়িতে চলে যায়, হাটও শেষ হয়ে যায়। এইভাবে কেটে যায় কিছুদিন। একদিন তুলব মুন্সি একটা কাজ সেরে গভীর রাতে বাড়িতে ফিরছিল। তুলব মুন্সির বাড়ি যাওয়ার পথে বট গাছ আছে বড় একটা, বহু পুরনো বট গাছ হলেও দিনের বেলা মানুষ সচরাচর ওই বট গাছের নিচ দিয়ে হাঁটে না, গেলেও কয়েকজন মিলে ওখান দিয়ে যায়। তুলব মুন্সি বট গাছের নিচ দিয়ে বাড়িতে ফিরছিল। সে তো নিজেই একজন ভালো মাপের কবিরাজ আর জাদুকর। কবিরাজিতে মানুষের আসলে খুব একটা কাজ হয়েছে এমন না শোনা গেলেও
কালো জাদু তথা জাদুবিদ্যা গ্রহণ করে তার মাধ্যমে অনেকে লাভবান হয়েছে। কবিরাজি, বিশেষ করে গাছগাছালি যে কবিরাজি বিদ্যা তার জানা ছিল, এতে করে মানুষজন আসলে খুব একটা ফল পেত না, কিন্তু তার কাছ থেকে জাদু করিয়ে নিয়ে লাভবান হয়েছে এমনটা শোনা যায়। তো বট গাছের নিচে দিয়ে তুলব মুন্সি যখন যাচ্ছে, তখন গাছের উপর থেকে একটা গম্ভীর কণ্ঠের ডাক আসে, তুলব মুন্সি একটু দাঁড়া। ডাকটা শুনে তুলব মুন্সি চিন্তা করছেন যে ডাকটা আসলে কোন দিক থেকে আসছে, এইটা সে খেয়াল করে একটু চেষ্টা করে। হঠাৎ লাফ দিয়ে একটা অবয়ব তুলব মুন্সির কিছুটা সামনে এসে দাঁড়ায়। তখন তুলব মুন্সি অবয়বটিকে দেখেই বুঝে ফেলে এটা একটা ভয়ানক পিশাচ। তখন তিনি নিজের শরীরটাকে বন্ধ করে ফেলেন। অবয়বটি তার সামনে আসার পর বিভৎস এক মাংস পচা গন্ধ আসছিল। অবয়বটার মুখটা কালো চাদর দিয়ে ঢাকা ছিল, তাই মুখটা বোঝা যাচ্ছে না। তুলব মুন্সি জাদুতে সিদ্ধ হলেও তার একটা আধ্যাত্মিক জিনিস ছিল, সেটা হলো তার সামনে বা আশেপাশে কোনো তৃতীয় শক্তি অবস্থান করলে তিনি নাকে একটা গন্ধ অনুভব করতেন এবং তিনি বুঝতে পারতেন তার আশেপাশে কিছু একটা উপস্থিতি রয়েছে। এটা সাধারণত সচরাচর হয় না। যাই হোক, তারপর তুলব মুন্সি উনি চিন্তা করেন যে দেখি এটা কি করে আমার। অবয়বটি তুলব মুন্সিকে বলে, তুই আমার ওস্তাদের সাথে বোঝাপড়া করিস, আমরা তোকে ধ্বংস করে দেব। তোর এমন অবস্থা করব যেটা দেখে এই অঞ্চলের মানুষ আমার ওস্তাদকে রাজা হিসাবে গণ্য করে। ভরা মজলিসে আমার ওস্তাদের খাবার জিনিস নষ্ট করছিস, তাকে হেয় প্রতিপন্ন করছিস, তুই তৈরি থাকিস, কঠোর পরিণতির জন্য তুই তৈরি থাকিস। এসব কথা শুনে তুলব মুন্সি একটু অবাক হয়। ওই অবয়বটিকে উদ্দেশ্য করে বলে, তোর ওস্তাদ যদি আমার কিছু করতে পারে তাহলে যা বলিস আমাকে যেন সে কিছু করে, তা ভাগ এখান থেকে। এর পরপরই ওই অবয়বটি তুলব মুন্সির সামনেই বাতাসে মিলিয়ে যায়। কিছুটা চাঁদের আলো থাকায় চারপাশটা দেখা যাচ্ছিল। তুলব মুন্সি এবার বাড়ির দিকে হাঁটা ধরেন। তিনি হাঁটছেন আর ভাবছিলেন, ওর ওস্তাদকে আমি তার কি করলাম? হয়তো কালো জাদু করতে গিয়ে কোনো পিশাচের সমস্যা হয়েছে, তাই সে প্রতিশোধ নিতে চায়, এটাই হবে হয়তো। তুলব মুন্সি কিন্তু তখনও বুঝতে পারে নাই যে এইটা হলো এই বৈশাখ কবিরাজের কাহিনী। তুলব মুন্সি খুব একটা গুরুত্ব দেয় না। তুলব মুন্সি বাড়িতে পৌঁছে শুয়ে পড়ে। ওই দিন আর কিছু হয় না। এর 2 দিন পর থেকে তুলব মুন্সি শারীরিকভাবে অসুস্থতা অনুভব করতে থাকে। তিনি এটাকে স্বাভাবিকভাবেই নেন। শরীর জ্বালা পোড়া, মাথা ঘোরা, শরীরে ব্যথা সহ বিভিন্ন সমস্যা দেখা দেয়। এসব কারণে তুলব মুন্সি কয়েকদিন কাজে বাইরে আর যেতে পারেনি, বাড়িতেই রেস্ট নিচ্ছিলেন। তার জাদুর কার্যক্রম অফ রেখেছিলেন। হাটে বাজারে গিয়ে জাদু খেলাও বন্ধ হয়ে যায় এই কয়েকদিনের জন্য আর কি। যখন 7 দিন পার হলো তখন অসুস্থতা আরও বাড়ল। তখন উনি বিষয়টাতে গুরুত্ব দিলেন। তিনি বুঝতে পারলেন তার সাথে স্বাভাবিক কিছু হচ্ছে না, কারণ প্রায় রাতে তিনি ওই অস্বাভাবিক একটা গন্ধ নাকে অনুভব করতেন এবং তিনি বুঝতে পারতেন তার আশেপাশে খারাপ কিছুর অস্তিত্ব রয়েছে। তিনি জাদু বিষয়ে পারদর্শী হয় এগুলো ওই কয়দিন আসলে গায়ে না লাগালেও এবার তিনি নড়েচড়ে বসেন। তিনি আসলে বোঝার চেষ্টা করেন সমস্যাটা আসলে কি। তিনি তার জিনের মাধ্যমে জানতে পারেন তাকে মরণ বান মারা হয়েছে, আর সেটা আর কেউ না, তারই সেই পরিচিত এই বৈশাখ কবিরাজ বা বাসু কবিরাজ এই কাজটি করেছে। রাগে ক্ষোভে তিনি বিধবা নারী এবং বাপের একমাত্র বাচ্চা, অর্থাৎ বিধবা নারীর একটাই মাত্র সন্তান এমন একটা শিশুকে তিনি বলি দিয়ে নাকি এই বান মেরেছেন। অর্থাৎ এই যে বৈশাখ কবিরাজ তিনি এই কাজটা করছেন। একটা বিধবা নারীর একমাত্র বেঁচে থাকার অবলম্বনকে নিয়ে একটা শিশুকে দিয়ে এইভাবে কাজটা করলো, একটা শিশুর জীবনটাকে এভাবে নষ্ট করে দিল, হত্যা করলো। উনি অবাক হয়ে যান যে এরকম একটা বিষয়ে সে এইরকম একটা কাজ করতে পারলো। তারা তো এটা মজা করে করছেন আর কি। তুলব মুন্সি এটাকে মজা হিসাবে নিয়েছিলেন। এই সমস্ত কথা শুনে তুলব মুন্সি এতটাই ক্ষিপ্ত হন যে তিনি এখন যদি বৈশাখে হাতের কাছে পান ছিঁড়ে খেয়ে ফেলবেন। এই তুলব মুন্সি এ সমস্ত বান কালো জাদুর বিষয়ে কিন্তু খুবই পারদর্শী এবং সে কিন্তু এসব বিষয়ে খুবই সিদ্ধ। এটা আমরা ঘটনার প্রথমেই বলেছি। তিনি এবার তার যত ধরনের শক্তিশালী পিশাচ ছিল তাদের সাথে আলোচনা করে তার জানা যত জ্ঞান ছিল সেটার মাধ্যমে বৈশ্যার করা মরণ বান কাটাতে সক্ষম হন এবং তিনি এর বিনিময়ে তার বংশের একজন 6 মাসের শিশুকে বলি দেন। এটার মাধ্যমে সুস্থ এবং স্বাভাবিক
হতে তার প্রায় 2 মাস সময় লেগেছিল। এই বান তিনি জাদুকর হওয়ায় কিছুটা কম কাজ করেছিল। জাদুতে সিদ্ধ হয় তার এটা কাটাতে খুব একটা বেগ পেতে হয়নি, তবে সেখানেও কিন্তু একটা শিশুকে বলি দিতে হয়েছিল। মরণবান কাটানো খুবই কঠিন ব্যাপার। তো যাই হোক, এভাবে কেটে যায় কিছুদিন। পুরোপুরি সুস্থ হয়ে তিনি আবার বিভিন্ন হাটে বাজারে মেলায় জাদু খেলা দেখাতে শুরু করেন। একবার একটা হাটে গিয়ে তার সাথে বৈশ্যা কবিরাজের দেখা হয়ে যায়। বৈশ্যা তুলব মুন্সিকে দেখে যেন অবাকই হয়েছে। তুলব মুন্সি খেয়াল করে বৈশ্যা তাকে স্বাভাবিক দেখে খুশি হতে পারেনি, বরং একটা অস্থির অস্থির ভাব তার মধ্যে দেখা যাচ্ছে। তুলব মুন্সি বৈশ্যাকে বলে, কিরে বৈশ্যা, আমাকে দেখে অবাক হয়েছিস? আমাকে তো দুনিয়া থেকে সরিয়ে দিতে চেয়েছিলি, সেটা তো আর পারলি না। নিজের পাপের জন্য প্রায়শ্চিত্ত করতে পারবি তো? তখন বৈশ্যা তুলবের কথা নিদারুণভাবেই উড়িয়ে দেয় এবং এমন ভাব করে সে কিছুই জানে না। এরপর আর কোনো কথা হয় না দুজনের। তুলব মুন্সি চিন্তা করেছিল কিভাবে এই দুষ্টুকে শায়েস্তা করা যায়। এইভাবে কেটে যায় 20-22 দিন। এর ভিতর কিছুই ঘটে না। একদিন সকালবেলা তুলব মুন্সিদের গ্রামের এক লোকের গোয়াল থেকে 2টো গরু হারিয়ে যায়। কৃষকের 2টো গরু হারালে কি যে অবস্থা হয় এটা সবারই কম বেশি জানা, কারণ তাদের গৃহপালিত এই গরুগুলো তাদের সন্তানের থেকে কোনো অংশে কম না। সবাই ভাবে এলাকায় চোর ঢুকেছিল। সবাই কৃষক আসলে বুঝতে পারে কৃষকের মনের কি বেদনা। এখন চোর যে ঢুকেছে, চোরটা আসলো, চলে গেল, গরু নিয়ে চলে গেল, কেউ দেখলো না, বুঝলো না। হ্যাঁ, হতে পারে চোর নিয়ে যেতে পারে। তা আগে কিন্তু ওই গ্রামে সেভাবে গরু চুরি হয়নি। পরদিন আবার এক লোকের 3টা হাঁস চুরি হয়। পরদিন আর একজনের ছাগল চুরি হয়। এভাবে প্রতি রাতে কারো না কারো পালের জিনিস চুরি হচ্ছে, কিন্তু কারো ঘর বাড়িতে কিন্তু কোনো মালামাল চুরি হচ্ছে না। শুধু এই গৃহপালিত যে সমস্ত প্রাণীগুলো আছে সেগুলো চুরি হচ্ছে। বিষয়টা সবার কাছে একটু অদ্ভুত লাগে। গ্রামবাসী চিন্তা করে, চোর যদি প্রতি রাতেই চুরি করে তাহলে গরু, ছাগল, হাঁস, মুরগি এসবই কেন চুরি করবে? ঘর বাড়িতেও তো চুরি করার কথা। কেউ কেউ আবার বলে, আরে ভাই, বাইরে যা পাইছে তাই তো চুরি করছে, ঘরে চুরি করলে ধরা খাইতে হবে, তাই করে নাই। এক একজনের এক এক মত আর কি। এবার গ্রামবাসী মিলে সিদ্ধান্ত নেয় পাহারা বসাবে। গ্রামের 10 জন যুবক ছেলেকে প্রতি রাতে পাহারায় বসানো হয়। পরপর 5 দিন পাহারা বসিয়ে তারা দেখলো যে কোনো ঘটনা ঘটেনি, অর্থাৎ চুরির কোনো ঘটনা ঘটেনি। তাই গ্রামবাসী ভাবে হয়তোবা চোর পাহারা দেওয়ার কথা জেনে গেছে, তাই চুরি করতে আসে না। এই চিন্তা করে পাহারা উঠিয়ে দেয় গ্রামবাসী। সব ঠিক হয়ে গেছে এই চিন্তা করে। যেদিন পাহারা উঠিয়ে দেয় ওই দিন রাতে সবচেয়ে আজব ঘটনা। সেলিম নামের এক লোকের 3 মাসের বাচ্চা হারিয়ে যায়। ঘরের দরজা বন্ধ, জানালা বন্ধ, তাহলে বাচ্চা গেল কোথায়? সকালবেলা গ্রামে হইচই পড়ে যায়। সবাই খোঁজাখুঁজি করলেও কোথাও তার 3 মাসের বাচ্চাকে খুঁজে পাওয়া যায় না। এভাবে পরপর 4 দিনে 4টা বাচ্চা হারিয়ে যায়। তাদের সবার বয়স 6 মাসের কম। গ্রামবাসী এবার আগের থেকে বেশি নড়ে চড়ে বসে। হচ্ছেটা কি গ্রামে? রাতের বেলা সব ঘর বন্ধ থাকলেও এত ছোট বাচ্চা কিভাবে হারিয়ে যাচ্ছে, কোথায় চলে যাচ্ছে? এটা তো কোনো স্বাভাবিক বিষয় হতে পারে না। নিশ্চয়ই কোনো কিছু ঘটেছে, সেটা গ্রামবাসী বুঝতে পারছে না। তারা সবাই মিলে সিদ্ধান্ত নেয়, তুলব মুন্সি যেহেতু কবিরাজি করে, জাদুটনা করে, তার কাছে এই বিষয়টা নিয়ে আলোচনা করা যায়। আসলে সমস্যাটা কি এটা জানতে পারলে হয়তোবা একটা সমাধানের দিকে যাওয়া যাবে। এভাবে চলতে থাকলে তো সকল ঘরের শিশুই এভাবে হারিয়ে যাবে। তুলব মুন্সি বিষয়টাতে অবগত ছিল, কিন্তু তিনি আসলে জানতেন না যে কারণটা আসলে কি, কোন কারণে এটা হচ্ছে। গ্রামের লোকজন যখন তাকে বিষয়টা খুলে বলে আর জানতে বলে সমস্যাটা কি, তখন তিনি বলেন, আমি দেখি কি সমস্যা, আপনারা আগামীকাল সকালে আমার বাড়িতে আসবেন। তো যে কথা সেই কাজ। গ্রামবাসী পরদিন সকালেই তুলব মুন্সির বাড়িতে এসে হাজির হয়। এসে দেখে তুলব মুন্সি তার ঘরের বারান্দায় বসে আছে, মুখটা মলিন। তখন গ্রামবাসী তাকে বলে, কিছু জানা গেল কি না? তখন তুলব মুন্সি তাদের যে তথ্য দিল তা শুনে তারা যেন আকাশ থেকে পড়েছে। পাশের গ্রামের এই বাসু বা বাদশা কবিরাজ এই তুলব মুন্সির উপর প্রথমে যে মরণ বান মারে সেটা তো সে কাটিয়ে উঠতে সক্ষম হয়। এটা বুঝতে পেরে সে আরো বেশি ক্ষিপ্ত হয়। এরপর এই গ্রামের উপর নর পিশাচের একদল চালান করে দেয়। এরা প্রথমে গ্রামের গরু, ছাগল, হাঁস, মুরগি খাচ্ছিল। এরপর যখন পাহারা বসায় তখন সেটা বন্ধ হয়ে যায়। যখন পাহারা বসানো বন্ধ হয়, তারা চিন্তা করে এইবার আরো বেশি করে আক্রমণ করব। এইবার গরু, ছাগল না,
এবার সরাসরি মানুষের বাচ্চাকে আক্রমণ করব। তখন তারা 1 থেকে 6 মাসের বাচ্চাদেরকে খেয়ে ফেলতে শুরু করে। আস্তে আস্তে গ্রামের সব বাচ্চাকে এরা খেয়ে ফেলবে। মোট কথা এই গ্রামটাকে তারা জাহান্নাম বানিয়ে একদম শ্মশান বানিয়ে দেবে। সোজা কথা, এই গ্রামে কোনো লোকজনই থাকবে না, ভয়ে সব পালাবে। এটা ওই বৈশ্যা কবিরাজের কাজ, আর এটা করলে ওই বৈশ্যা কবিরাজের বিজয় হবে। এই কথা শুনে মানুষজন তো ওই বৈশ্যাকে মারার জন্য একদম উদ্যত হয়েছে। তখন লোকজন বলতে থাকে যে ওই বৈশ্যাকে মেরে ফেললেই সব সমস্যার সমাধান হবে। তখন দুর্লভ মুন্সী গ্রামবাসীকে উদ্দেশ্য করে বলেন যে বৈশ্যা মরে গেলে জাদু শেষ হয়ে যাবে না, উল্টো চালান করা নরপিশাচের পাল আরো ক্ষিপ্ত হয়ে গ্রামবাসীকে হত্যা করবে। আর এটার কোনো প্রমাণও নাই যে তাকে গিয়ে ধরা যাবে। আপনারা শান্ত হন, এইভাবে তো আর চলতে দেওয়া যায় না। তখন গ্রামবাসী তুলব মুন্সীকে বলে, তুমি তো জীবনে অনেক কিছু করেছো, অনেক কিছু শিখেছো, এবার নিজের গ্রাম আর গ্রামের মানুষকে বাঁচানোর দায়িত্ব কিন্তু তোমার, তুমি কিছু একটা করো। তখন তুলব মুন্সী বলে, আচ্ছা আমি দেখছি কি করা যায়, আপনারা শান্ত থাকেন আর সাবধানে থাকেন, বাচ্চাদেরকে সাবধানে রাখবেন। আর ভুলেও যেন বৈশ্যা জানতে না পারে যে আমরা বিষয়টা জেনে গেছি, তাহলে কিন্তু নতুন কোনো ফোন দিয়ে আনবে। আমি দেখছি কি করা যায়। তখন গ্রামবাসী যার যার বাড়িতে চলে যায়। তুলব মুন্সী এবার বিষয়টাকে আর হালকাভাবে নেয় না। কিছুদিন আগে তাকে মরণ বান মেরেছে, আর এখন গ্রামে নিরীহ মানুষদের উপর অত্যাচার শুরু করেছে এই বৈশ্যা। এটা শেষ তো ওনাকে দেখতেই হবে। প্রতিশোধের নেশায় এই তুলব মুন্সী মানসিকভাবে ফেটে পড়ে। তিনি এখন বিষয়টা কোনোভাবে মানতে পারছেন না। শুরু হয় তার সিদ্ধি আর জাদু জগতের নতুন অধ্যায়। এভাবে কেটে যায় আরও 7 দিন। এর ভিতরে অবশ্য গ্রামের বাচ্চা হারানো কিছুটা কমেছে। 7 দিনে 7টা হারায় নেই, 1-2জন হারিয়েছে আর কি। বৈশ্যা তো মনে মনে মহা খুশি। আগে মরণ বান মেরে তুলবকে মেরে ফেলতে না পারলেও অনেক কষ্ট দিয়েছে, আর এবার তার গ্রামবাসীকে এমন শাস্তি দিচ্ছে যেটা কোনো মানুষ সহ্য করতে পারবে না। এতে করে সে তুলবের কাছে নিজের ক্ষমতা জাহির করেছে, আর নিজের ক্ষমতা বৃদ্ধি করেছে শিশু বলির মাধ্যমে। কি এক পৈশাচিক আনন্দ! এর ভিতর শুরু হয় বৈশ্যার গ্রামে গরু, ছাগল, হাঁস, মুরগি হারানো। এবারটা ছিল একটু ভিন্ন। বৈশ্যার গ্রামের যার গরু, ছাগল, হাঁস, মুরগি হারাতো, পরদিন সেই জিনিসের মাথা তার বাড়ির আশেপাশে পাওয়া যেত। এভাবে 4-5 দিন চলার পর হঠাৎ বৈশ্যার গ্রামে ছোট বাচ্চা হারানো শুরু হয়। প্রথম একদিন 2 বছরের বাচ্চা ঘর থেকে রাতের বেলা উধাও হয়ে যায়। তার বাবা মা খুঁজেও আর পায় না। ওই দিন বিকেলে বাড়ির পাশে তার সন্তানের বিচ্ছিন্ন মাথা পাওয়া যায়। কোনো মা বাবা নিশ্চয়ই এটা মেনে নিতে পারবেন না। এভাবে পরপর 5 দিন 5টা বাচ্চা হারায়। একইভাবে তার শরীর থেকে মাথা আলাদা, আর মাথাটা পাওয়া যায় তার বাড়ির পাশে, শরীরটাকে আর পাওয়া যায় না। এবার গ্রামবাসী নড়েচড়ে বসে। সকল গ্রামবাসী এক হয়ে সিদ্ধান্ত নেয় এটা কোনোভাবেই স্বাভাবিক না, তাই তারা কোনো কবিরাজের শরণাপন্ন হবে। তাদের গ্রামে বৈশ্যা কবিরাজ রয়েছে, তাহলে তার বাইরে যাওয়ার দরকার হয় না। কারণ তারা জানতো বৈশ্যা খারাপ কাজে সিদ্ধ হলেও তার অনেক ক্ষমতা রয়েছে, সে হয়তো এসবের কোনো একটা সমাধান করতে পারবে। গ্রামবাসী বৈশ্যার বাড়িতে যায়। বৈশ্যা কয়েকদিন এই বিষয়টা জানছিল যে এইরকম ঘটনা ঘটছে। তার জিনদের মাধ্যমে সবই জেনে গেছে যে তুলবের গ্রামের সাথে সে যা ঘটিয়েছে, এইটার প্রতিশোধ তুলব এবার নিচ্ছে। গ্রামবাসী যখন বৈশ্যাকে বিষয়টা জানায়, তখন বৈশ্যা গ্রামবাসীকে বলে এটা পাশের গ্রামের তুলব মুন্সী করেছে, সে আমার উপর প্রতিশোধ নেওয়ার জন্য গ্রামবাসীর উপর হত্যাকাণ্ড চালাচ্ছে। গ্রামবাসী তুলবকে চিনত, তারা এই কথা শুনে খুবই ক্ষিপ্ত হয়। তখন গ্রামবাসী বৈশ্যার কাছে সমাধান চাইলে বৈশ্যা গ্রামবাসীকে তুলবের উপর আক্রমণ করার জন্য বলে। গ্রামবাসীর এমনিতেই মাথা ঠিক নাই, এতগুলো বাচ্চা হারিয়েছে, তারপর কে করেছে এটা জানার পর তারা রাগে ক্ষোভে আরো বেশি ফেটে পড়ে। তারা অনেকে মিলে তুলবের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। তারা যখন তুলবের গ্রামে ঢোকে, তখন ওই গ্রামের লোকজনের সাথে দেখা হলে তুলব কোথায় জানতে চায়। কথায় কথায় তারা বলে যে তুলব গ্রামের লোকেরা, তুলব আসলে এরকম কাজ করেছে। তুলবের গ্রামের লোকেরা বৈশ্যা তাদের গ্রামের উপর কি অমানবিক অত্যাচার করছে সেটা আবার বলে। তখন 2 গ্রামের লোক বুঝতে পারে তুলব আর বৈশ্যার ক্ষমতার দম্ভে 2 গ্রামের এতগুলো নিরীহ লোক, তারপর এই অবলা প্রাণীগুলো জীবন দিয়েছে। তারা এই হত্যাকাণ্ডের শেষ ঘটাতে চায়। গ্রামে শান্তি ফেরাতে তুলব আর বৈশ্যাকে ধরে এগুলো বন্ধ করানোর সিদ্ধান্ত নেয়। তখন 2 গ্রামের মানুষ এক হয়ে 2জনকে ধরে একটা মাঠে নেয় এবং তাদেরকে বলা হয় যে 2 গ্রামের মানুষদেরকে যে হত্যা করলি নিজের ক্ষমতা দেখানোর জন্য, এই যে পরিণতিটা তোরা করলি এটা আজকেই বন্ধ করবি, আর তা না হলে তোদের 2জনকে এখানে গণপিটুনি দিয়ে মেরে ফেলা হবে। দেখি তোদের ওই নরখাদক জিনেরা এসে তোদেরকে বাঁচায় কিনা। তখন এই বৈশ্যার তুলব প্রথম থেকে কি কি হয়েছে, কেন হয়েছে সবকিছু খুলে বলে।
বৈশ্যার ভাষ্য মতে সেদিন তার যে লাউ ভ্যানিশ করার পর থেকে সে অনেক ক্ষিপ্ত হয়েছে, নিজের কাছে নিজে অনেক ছোট হয়েছে, এত মানুষের সামনে তার খাবারের লাউ এরকম ভ্যানিশ করে দিয়েছে। ওই দিন বাড়িতে গিয়ে সে তার অনুগত পিশাচদেরকে ডেকেছেন এবং জানতে পারেন যে ওই দিন নাকি লাউয়ের উপরে বান মেরেছিল, আর এই কারণেই লাউটা সবার সামনেই একদম ভ্যানিশ হয়ে যায়। তখন এই বৈশ্যার রাগ আরো বেড়ে যায়। তখন সে সিদ্ধান্ত নিয়েছে যে তুলবের উপর মরণ বান মারবে, আর সে সেটাই করেছে। তো একটা বিধবা নারীর একমাত্র অবলম্বন একটা শিশু বাচ্চাকে বলি দিয়ে এক ভয়ঙ্কর পিশাচকে পাঠিয়েছিল তুলবকে মারার জন্য। তুলব জাদুবিদ্যাতে পারদর্শী বলে কাজটা দেরি হচ্ছিল এবং একটা সময় সে বুঝতে পেরে বানটি তার জিনের মাধ্যমে কাটাতে সক্ষম হয়। এটা এই বৈশ্যা জানতে পেরে আরো ক্ষিপ্ত হয়ে এমন এক জাদু করেছে তুলবের গ্রামের উপর, এটাতে ওই গ্রামের সব মানুষই একটা সময় শেষ হয়ে যাবে। মানুষের চোখের মণি, তাদের তারপরে সাপের খোসা আর গ্রামের মাটি, এই তিনটা জিনিস, অর্থাৎ মানুষের যে চোখের মণি থাকে এটা, সাপের খোলস, তারপর ওই গ্রামের মাটি, এইগুলো দিয়ে শয়তানের পূজারীদেরকে আহ্বান করে এবং তাদের কাছে ওই গ্রামের সকল প্রাণীকে উৎসর্গ করা হয়। অর্থাৎ তারা একটা একটা করে ওই গ্রামের সবাইকে নিয়ে যাবে। এই রকম একটা চুক্তি হয়ে যায়। এটা এমন একটা জাদু, এটা একবার যদি শুরু হয়ে যায় এটা ঠিক করার কোনো পথ নাই। তখন বৈশ্যা জানায় যে সে নিজে চাইলেও এটাকে আর ঠিক করতে পারবে না, আর কোনো মানুষ পারবে বলেও মনে হয় না। রাগের মাথা থেকে প্রতিশোধ নিতে গিয়ে সে বড় একটা অন্যায় করে ফেলেছে, সে সবার সামনে মাপ চায়। তো এ কথা শুনে তুলবের গ্রাম মানুষ ওখানেই বৈশ্যাকে গণধোলাই দিতে শুরু করে। তখন বৈশ্যার গ্রামের লোক তাদের আবার শান্ত করে এবং বলে তুলবের কাছ থেকে বাকি ঘটনার এখন শুনতে হবে, এদের মারলে তো সমাধান হবে না, ঘটনা তো ঘটতেই থাকবে, একটা সমাধানের দিকে যেতে হবে। তখন তুলবের কাছে জানতে চাওয়া হয় সে কি করেছে। তখন তুলব বলে যেদিন বাজারে লাউয়ের উপর মরণ বান সে মারছে, মৃত বস্তু হয় সেটা ফেটে ভ্যানিশ হয়ে যায়। এরপর সে আর কিছুই করেনি। মাঝে মাঝে তার শরীরটা খারাপ হওয়ার পর সে তার জিনের মাধ্যমে জানতে পারে যে বৈশ্যা মরণ বান মেরেছে তাকে। তখন সে কাটায় এবং সে চিন্তা করতে থাকে কিভাবে প্রতিশোধ নেওয়া যায়। তখন এই তুলব মুর্শি যখন জেনেছেন যে বৈশ্যা তার গ্রামের লোকদের উপর কালো জাদু করেছে, তখন সে একটা সুন্দর সুযোগ পেয়ে যায়। তখন সেও ইফরিত জিনেরদেরকে আহ্বান করে এবং দুটো মানুষের মুন্ডু উপহার দিয়ে মূলত এদেরকে আহ্বান করা হয়েছিল। এরপর ওই গ্রামের, অর্থাৎ ওই বৈশ্যার গ্রামের লোকদের উপর ওদেরকে চালান করে দেওয়া হয়। এরাই সেখানে হত্যাকাণ্ড শুরু করেছে। এই তুলব মুর্শি আরো জানায় সে যখন ইফরিতকে আহ্বান করেছিল তখন চুক্তি হয়েছিল যে এটা কিন্তু বন্ধ করা যাবে না, আর বন্ধ করতে চাইলে ওরা বন্ধ করবে না, আর যদি বন্ধ করার কথা বলে তাহলে তুলব মুন্সির ধর থেকে মাথা আলাদা করে ফেলবে। তখন তুলব মুন্সিও জানায় এটা তার নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এসব শুনে গ্রামবাসী দুজনের উপরই চড়াও হয়। পরে কিছু মুরব্বী সবাইকে শান্ত করে আর কি, এবং বলে এদের মারলে তো সমাধান হবে না, এদেরকেই সমাধান বের করে দিতে হবে, তা না হলে প্রতিদিন কারো না কারো জীবন যাবে। তখন তুলব বলে সিলেটের একজন হুজুর আছে তার জানা মতে, তিনি খুবই কামেল মানুষ, বয়সটা একটু বেশি হয়ে গেছে, তিনি চেষ্টা করলে হয়তোবা কিছু একটা হতে পারে। জিনের নাকি একসময় তার নাম শুনলে ভয় সামনে আসতো না। গ্রামবাসী তখন আলোচনা করে সিদ্ধান্ত নেয় যে কয়েকজন মুরব্বী মিলে সেই হুজুরের কাছে যাবে এবং তাকে নিয়ে আসবে, আর ততদিন বৈশ্যার তুলবকে একটা ঘরে বেঁধে রাখা হবে, কোনোভাবেই তাদেরকে ছাড়া যাবে না সমাধান না হওয়া পর্যন্ত। যে কথা সেই কাজ, দুজনকে একটা ঘরে তালাবদ্ধ করে রাখা হয়, ওদেরকে পাহারা দেওয়া হয়। দুই গ্রামের কয়েকজন মুরব্বী ময়মনসিংহ থেকে সিলেটে যান অনেক কষ্ট করে, তখন তো রোড ঘাট এতটা ভালো ছিল না। তুলবের দেওয়ার ঠিকানা মতে সেই হুজুরের কাছে তারা পৌঁছান, গিয়ে দেখেন হুজুর আসলেই বয়স হয়ে গেছে, অনেক হাঁটাচলা করতে পারেন, তবে দূরে কোথাও আসলে যাওয়ার মতো সক্ষমতা তার ওভাবে নেই। হুজুরকে তারা সব ঘটনা খুলে বলেন। হুজুর তাদের কথা শুনে কিছু সময় চুপ করে থাকেন, এরপর বলেন আপনারা আমার মেহমান, তাদের কি আর অসম্মান করা যায়? আপনারা আসছেন অনেক দূর থেকে, কিভাবে আপনাদেরকে ফিরিয়ে দেই যে আমি কাজটা করব না? বসেন, নাস্তা পানি করেন, রাত্রে থাকেন, আমি আর একটু বোঝার চেষ্টা করি সমস্যাটা আসলে এখন কোন অবস্থায় আছে, কিভাবে সেটা ঠিক করা যায়, যেহেতু এতগুলো মানুষের জীবনের প্রশ্ন এখানে। তখন যারা গিয়েছিল তারা হুজুরকে তাদের গ্রামে যাওয়ার জন্য খুব অনুরোধ করে। হুজুর বলে বাবারে, আমার তো বয়স হয়েছে, আমি চাইলেও তো এখন অনেক কিছু করতে পারি না, এই কাজে অনেক
শক্তি দরকার হয়। এই কাজে শরীরের উপর বেশ কিছু প্রভাব পড়ে, সেগুলো হজম করার মতো কিন্তু শারীরিক সক্ষমতা দরকার হয়। আমার তো এখন আর সেটা নাই। তারপর আমি দেখি আগে বিষয়টা কি, যদি যাওয়াই লাগে চেষ্টা করব ইনশাল্লাহ। ওই রাতে ওই ব্যক্তিবর্গ যারা আসছিলেন আর কি, তারা হুজুরের বাড়িতে থাকেন। পরদিন সকালবেলা হুজুর তাদেরকে ডেকে বলেন যে সমস্যাটা আসলে খুবই গুরুতর। আমার সাথে ইফরিত জিনেরা বেয়াদবি করেছে। আমি আপনাদের গ্রামে যাব, আপনারা ঠিকানা দিয়ে যান, আমি তাড়াতাড়ি আসব, আপনারা এখন চলে যান। তারা হুজুরকে ঠিকানা দিয়ে তারা বাড়িতে চলে যান। হুজুর তাদের বিস্তারিত আসলে কিছু বলেননি, শুধু এতটুকু বলেছেন যে ইফরিত জিনেরা তার সাথে বেয়াদবি করেছে। 5 দিন পর ঠিকানা মতো হুজুর 2 জন লোক নিয়ে ওই গ্রামে হাজির হয়। পৌঁছাতে অবশ্য বিকাল হয়ে গিয়েছিল, তখন তাকে বিশ্রামের ব্যবস্থা করে দেওয়া হয়। হুজুর গ্রামবাসীকে বলেন, সবাইকে জানিয়ে দেন সন্ধ্যার পর আমি আমার কাজ করব। 2 গ্রামের মানুষ মাগরিব থেকে ফজরের ভেতরে এই সময়ের মধ্যে কেউ যেন বাইরে বের না হয়। ওয়াশরুমে যদি যাওয়ার দরকার থাকে সেটাও যেন সন্ধ্যার আগেই সবাই করে নেয়। কোনোভাবেই বাইরে যাওয়া যাবে না, যাই হয়ে যাক না কেন বাইরে বের হওয়া যাবে না। যদি সকালে উঠে দেখেন আমরা মারা গেছি, তাহলে আমাদের লাশটা বাড়িতে পৌঁছে দিয়েন, এই ওসিয়ত করে দেন। 2 গ্রাম পাশাপাশি হওয়াতে দ্রুত সবাইকে জানিয়ে দেওয়া হয়। সবাই যার যার ঘরে আশ্রয় নেয়। তুলব আর বৈশ্যা এতদিন ঘরে তালাবদ্ধ থাকলেও ওই দিন তাদের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয় হুজুরের পরামর্শে। মাগরিবের পর হুজুর তার কাজ শুরু করেন। গ্রামবাসীর মধ্যে ভয় আর উৎকণ্ঠা, কি হচ্ছে তাদের সাথে, এভাবে কতদিন চলবে, এটা কি আদতে ঠিক হবে, নাকি তাদের গ্রামে সবাইকে মরতে হবে, এসব নিয়ে সবাই আতঙ্কিত, সবাই টেনশনে। রাতে কারো ঘুম আসছে না। কেউ কেউ হুজুরকে নিয়ে চিন্তিত, সে যদি সমস্যার সমাধান করতে না পারে তাহলে শয়তানগুলো তাকেও মেরে ফেলবে। উনি একজন বয়স্ক মুরব্বী মানুষ, এত দূর থেকে আসছেন আমাদের উপকারের জন্য এসে উনি মারা যাবেন। সবাই আসলে চিন্তায় পড়ে যান। সে এক বিভীষিকাময় রাত ছিল। রাত যত গভীর হচ্ছে তত টেনশন বাড়ছে। হঠাৎ গ্রামবাসী শুনতে পায় বাইরে কাল বৈশাখী ঝড় শুরু হয়ে গেছে, কিন্তু বৃষ্টির কোনো শব্দ নেই। মনে হচ্ছে চারদিকে ধ্বংসযজ্ঞ চলছে। বিকট বিকট অদ্ভুত রকমের শব্দ শোনা যাচ্ছে, যেটা পৃথিবীর মানুষ কখনো শুনেছে বলে তাদের মনে হয় না। এভাবে অনেক সময় চলেছে। 2 গ্রামের মানুষদের কাছে মনে হচ্ছিল আজকে মনে হয় সবাই মারা যাবে, বড় দুর্যোগ হচ্ছে। একটা সময় অবশ্য সব বন্ধ হয়ে যায়, চারিদিকে নিস্তব্ধতা। এর কিছু সময় পর বাইরে থেকে মনে হচ্ছে বাঁশির সুর ভেসে আসছে। বাঁশির সুর এত করুণ আর মলিন ছিল যে গ্রামবাসী ভাবছিল তারা একবার বাইরে গিয়ে দেখবে যে এত করুণ কণ্ঠে কে বাঁশি বাজায়। তবে ভয়ে কেউ আর বাইরে বের হয়নি। একটা সময় বাঁশির সুরও বন্ধ হয়ে যায়। একটা সময় ভোর হয়, সবাই বাইরে বের হয়। 2 গ্রামের সবার বাড়িতেই বিভিন্ন ডালপালা পড়েছিল। বিভিন্ন উঠানে বিশাল বিশাল বড় বড় পায়ের ছাপ, মনে হচ্ছিল কোনো দৈত্য হেঁটে গেছে। মনে হচ্ছে প্রত্যেকটা বাড়িতেই এই দৈত্যটা এসেছিল। প্রত্যেকটা বাড়িতে একটা সার্চ দিয়ে গেছে যে বাইরে কেউ আছে কিনা। বিভিন্ন জায়গায় বাঁশ ফেটে পড়ে আছে, বিভিন্ন জায়গায় মাথাবিহীন কাক মরে পড়ে আছে। চারপাশ দেখে মনে হচ্ছিল ভয়ানক কোনো দুর্যোগ হয়েছে। সবাই মিলে হুজুরকে খুঁজতে থাকে। একটা জায়গায় হুজুর তার 2 সহযোগীকে জীবিত অবস্থাতেই পাওয়া যায়, তবে তারা একটু আহত ছিলেন। হুজুর সবাইকে দেখে মুচকি হেসে বললেন, আলহামদুলিল্লাহ, সব ঠিক হয়ে গেছে, আপনারা মুক্ত। এরপর হুজুর বললেন যে কাকগুলো মাথাবিহীন অবস্থায় পাওয়া গেছে এদেরকে মাটি চাপা দিয়ে দেন। আর বৈশ্যা আর তুলবকে খুঁজতে বললেন। কয়েকজন বৈশ্যা আর তুলবের বাড়িতে উঠানে গিয়ে দেখে যে এক বিভৎস অবস্থা। 2 জনেরই ধর মাথা থেকে আলাদা হয়ে উঠোনে পড়ে আছে, আর 2 জনেরই চোখ 2টা খোলা, উপরের দিকে তাকিয়ে আছে চোখ খুলে। মনে হচ্ছিল ভয়ানক কিছু দেখেই তাদের চোখ আর বন্ধ হয়নি। সেই আতঙ্ক তখনও তাদের চোখে মুখে স্পষ্ট হয়ে আছে। সবাই হুজুরকে খবরটা দিলে হুজুর ধর্মীয় রীতি অনুযায়ী তাদেরকে দাফন করতে বললেন। গ্রামবাসী হুজুরকে বললেন যে গতকাল রাতে কি হয়েছিল। এটা জিনিসটা আসলে তারা জানতে চাচ্ছিলেন আর কি। তখন হুজুর বলেন, কি হয়েছিল সেটা কেউই জানতে চাইবেন না, সেটা আসলে আপনাদের জন্য মঙ্গলজনক হবে না। বিপদ কেটে গেছে, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। ভুলেও কেউ কোনো হুজুর বা কবিরাজের কাছে গিয়ে গতকাল রাতে কি ঘটেছিল সব জানতে চাইবেন না, তাহলে পরিণতি আরো খারাপ হতে পারে। আমি এখন চলে যাচ্ছি, আশা করি ইনশাল্লাহ আর কোনো সমস্যা হবে না, আপনারা ভালো থাকবেন। তখন গ্রামবাসী হুজুরকে কিছু দক্ষিণা দিতে চাইলে হুজুর বেশ রেগেই যান, বলেন সব কিছুর বিনিময় হয় না, আপনারা ভালো থাকেন। এরপর হুজুর তার 2 সহযোগীকে নিয়ে সিলেটের উদ্দেশ্যে রওনা হন।
এভাবেই শেষ হয় ভয়ানক এক জাদুর অভিশাপ। গ্রামবাসী যেন খুশিতে আত্মহারা। আসলে কি ঘটেছিল সেই দিন রাতে? চারদিকে ঝড়, মহাপ্রলয়, আবার একটা সময় করুণ বাঁশির সুর। এগুলো আসলে কি? শত শত কাকের মাথাবিহীন যে বডি, এরা কি আসলে কাক ছিল নাকি জিন ছিল? আর সবশেষে দুই জাদুকরের শরীর থেকে মাথা আলাদা। কি এক বিভৎস দৃশ্য! এসবের রহস্য কি, কেন হয়েছে, কারা করেছে, গ্রামবাসী পরিপূর্ণভাবে জানতে পারেনি। এই রহস্যের জট কখনো খোলেনি, গ্রামবাসী খুলতেও চায়নি। গ্রামের উপর থেকে অভিশাপ কেটে গেছে, এতেই দুই গ্রামের মানুষ খুশি। এটাই ছিল ঘটনা। এরপর ওই গ্রামে এমন ধরনের কোনো কিছু ঘটেছে বলে সেভাবে শোনা যায়নি। এমনি টুকিটাকি ভয়ের ঘটনা ঘটেছে, যেটা অ্যাজ ইউজুয়াল হয় আর কি। তবে সেই রাতের ভয়াবহতা এবং এই ঘটনার যে ভয়াবহতা, ওই রাতের ঘটনার আগে যে ঘটনাগুলো ঘটেছে, এই টোটাল ভয়াবহতা কিন্তু এখনো গ্রামবাসী বয়ে বেড়ায়। যাদের বাচ্চা হারিয়ে গিয়েছিল তারা এখনো কিন্তু এসব কথা মনে করে কাঁদে। জাদুর নোংরা খেলায় মানুষ আর মানুষ থাকে না, হয়ে যায় পশু। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। প্রিয় লিসেনার্স, এখানে একটা বিষয় আমি বলতে চাই, সেটা হচ্ছে যে আমরা অনেক সময় এই ধরনের মজমা বা জাদু খেলা যেখানে হয় আর কি, এই হাটে বাজারে, বিভিন্ন মাজারের আশেপাশেও কিন্তু হয়। দেখা যায় যে এই জাদুকররা বেশ কিছু কথা বলেন যে সবাই আপনারা মুঠ বন্ধ করে রাখুন অথবা মুঠ খুলে রাখুন, এরকম বেশ কিছু ইনস্ট্রাকশন দেয়। মূলত ওখানে এক ধরনের তন্ত্রমন্ত্র প্রয়োগ করা হয়। সে যেই জায়গাতে দাঁড়িয়ে এই ধরনের কাজটা করে, এর চতুর্দিকে এক ধরনের মায়াজাল সৃষ্টি করা হয়। এগুলো কিন্তু শরীরের জন্য এবং আমাদের মানসিক স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতি বয়ে আনে, আর রুহানি ক্ষতি তো হয়ই। এই জন্য আমি পরামর্শ দিব, যেখানে এই ধরনের জাদু খেলা দেখবেন, বিশেষ করে এই ধরনের কথা বলবে আপনারা মুঠ বন্ধ করেন, এটা করেন, ওটা করেন, তো এই ধরনের পরিবেশে থাকা যাবে না। থাকলে কিন্তু বিপদ হবে, রুহানি ক্ষতি হবে, তারপরে মানসিক ক্ষতি, শারীরিক ক্ষতি, সব ক্ষতি হবে। হুট করে অবশ্য সেই ক্ষতি বোঝা যাবে না। অনেকে বলেন যে এগুলো সব ভুয়া, মানুষকে মিথ্যা কথা বলে। হ্যাঁ, তারা অনেকভাবে মানুষের কাছ থেকে টাকা আদায় করে, এটা সত্য। কিন্তু ওইখানে ওরা যে তন্ত্রমন্ত্র প্রয়োগ করে, এটাও সত্য। এই জন্য এই বিষয়গুলো থেকে সবাই আমরা সাবধানে থাকব। আর একটা বিষয়, নিজের জ্ঞানকে প্রকাশ করার জন্য অন্যকে আমরা ছোট করব না। অন্যকে হেয় প্রতিপন্ন করলে তার মধ্যে যে আত্মমর্যাদা বোধ আছে, এটাতে যখন আঘাত লাগবে তখন সেও কিন্তু হিংস্র হয়ে যাবে, সেও ক্ষতি করার চেষ্টা করবে। আর সেই ক্ষতিতে নিজেরা তো ধ্বংস হবেই, আশেপাশের মানুষদেরকেও ধ্বংস করবে। এই ঘটনাই তার প্রমাণ। ধন্যবাদ জানাচ্ছি মাশফিক ভাইকে ওনার পাঠানো এই ঘটনার জন্য। আজ আবার শুনতে পাচ্ছেন শব্দটা? আমার আয়নার ভিতরে রোজ এভাবেই আসে। তো এই দ্বিতীয় ঘটনাটি হচ্ছে একটি কি বলে, কবরস্থানের একটি কেন্দ্রিক ঘটনা। যে কবরস্থানে বলতে একজন ব্যক্তি ছিল, যে একজন তার আত্মীয় মারা যায়। আত্মীয় বলতে তাদের প্রতিবেশী ছিল, এরকমই হবে। তো মারা যাওয়ার কারণে সে সেখানে দেখতে যায় রাত্রেবেলা। তো সেখানে দেখতে যাওয়ার পরে সে যায়, ভিতরে যায়। যাওয়ার পরে দেখে লাশটি দেখতে খুব বিভৎস এবং বেশ ভয়ঙ্কর লাগছিল। তো কোনো লোক সেখানে যায় না, মানে তার যে লোকটা মারা গেছে তার পৃথিবীতে কেউ ছিল না, সে একাই ছিল। তো তার বাড়িতে সে একাই থাকতো। এরপর যেটা হয়, তার যে ছিল, যে ওই এলাকার ইমাম ছিল, ইমাম আসার পর লাশটি দেখতে এসে সেও কিছুটা বিভ্রান্ত বোধ করে এবং সে দেখতে পারে যে তার খুব কেমন জানি লাগছে। তারপরে সে যেটা করে, সেখান থেকে
সে এখান থেকে এসে পড়ে ইমাম। তো তাদের যে আশপাশে এলাকাবাসী ছিল, মসজিদের মুসল্লি ছিল, তারা আসার পরে বলে রাত্রেই এই লাশটি দাফন করা হবে। এবং সেখানে আরেকটি টুইস্ট ঘটে যে সেদিন ছিল তখন বৃষ্টি ছিল খুব, বৃষ্টির কারণে সে লাশটি যখন তারা নিয়ে যাবে জানাজা পড়ানো হবে কবরস্থানে পাশেই একটা ঘর ছিল, ছোট ঘর, মানে সেখানে কবরস্থানে পাহারাদার না কি থাকতো, একটা ঘর ছিল, তবে এটা আমি জানি। তো ঘর থাকার কারণে সেখানে লাশটি রাখা হয়, যেহেতু বৃষ্টি পড়ছে খুব, লাশটি রাখা হয়। এবং তাকে এর মধ্যে তারা এশারে আজানের নামাজের সময় হয়ে যায়। তো এশা রক্ত হওয়ার কারণে সবাই নামাজ পড়তে যায় এবং সেই ব্যক্তিটাকে, যার কথা দিয়ে বলছিলাম আমি, যার যে দেখতে যায়, মানে তার প্রতিবেশী ছিল, সেই ছেলেটাকে এখানে বসিয়ে দিয়ে যায়। তার বয়স ছিল 26-27 মতো। তাকে সেখানে বসানোর পরে সে মানে একটু একটু লাশ, যেহেতু তার উপর রাত্রিবেলা, সে একটু একটু ভয় পায়। তো সে সব কিছু এগুলো মাথা থেকে সরিয়ে সে চিন্তা করলো, না সমস্যা নাই, নেশার নামাজটা শেষ হলে তারা চলেই আসবে। তো সেখানে সে বসে থাকে এবং তার কাছে তার মোবাইলটাও সে নিতে ভুলে যায় এবং তার হাতে একটা টর্চ ছিল মাত্র। তো সে টর্চ জ্বালিয়ে বসে রয়েছে সেখানে। আর বিদ্যুৎ ছিল না, কারণ বৃষ্টির কারণে বিদ্যুৎটা বিচ্ছিন্ন হয়ে যায়, ফলে পুরো ঘরটাই অন্ধকার হয়ে যায়। তো সে একা একা লাশের পাশে বসে রয়েছে। এটা খুবই সাহসের বিষয়, সেখানে হয়তো আরো লোক থাকা উচিত ছিল। তো সে বসে থাকতে থাকতে এক পর্যায়ে সে মানে দেখতে পারে যে তার রুমের ভিতরে মানে ছায়া চলাচল করছে। তো সেটি দেখে সে খুব ভয় পেয়ে যায় এবং সেখানে থেকে দৌড় দিয়ে বাইরে বেরিয়ে এসে সে দৌড় দিয়ে একদম মসজিদের দিকে যেতে থাকে। মসজিদের দিকে যাওয়ার পরে তার যারা লোকজন ছিল তারা এগিয়ে আসে, তারপর বলে যে আমার সাথে এই ঘটনা ঘটেছে। তারপর লোকজনরা বলে যে না, তুমি একা একা বসেছিলে, আবার তোমার মনের একটা ভুল ছিল, মানে মনে মনে তুমি হয়তো ভয় পেয়েছিলে, এটা তেমন কিছু না। বিভিন্ন বুঝ দেওয়ার পরে সে এক পর্যায়ে বুঝতে পারে যে না, এটা আমার মনের ভুলই হতে পারে। তো তারা এসে যা দেখে যে লাশটি তার খাটিয়া থেকে নিচে পড়ে রয়েছে। তো ছেলেটি তো খুব অবাক যে আমি তো যেখান দিয়ে দৌড় দিলাম, তো লাশের খাটিয়ার সাথে বাজার কোনো প্রশ্নই আসে না, যে বাজার পরে যে লাশটি ওখান থেকে পড়ে যাবে এটার কোনো প্রশ্নই আসে না। তো সে কিছুটা অবাক হয় এবং লোকজন অবশ্য বুঝতে পারে বিষয়টা, কিন্তু তাকে বলে যে আরে কোনো সমস্যা নাই, তুমি হয়তো যখন মনের ভুলে ভয় পেয়ে যখন তুমি এখান থেকে দৌড় দিয়েছিলে, তখন হয়তো তুমি তোমার পায়ের সাথে লেগে, শরীরের সাথে লেগে তোমার সেখানে এই লাশটি নিচে পড়ে যায়। তো সে কিছুটা অবাক হয়। তারপর সেখানে এখনো লোকজন আসেনি নামাজ শেষে। বাইরে যে 4জন ব্যক্তি ছিল তাদের নিয়ে মোট 5জন, সে ছেলে সহ, তারা লাশের পাশে বা রুমটার ভিতরে বসে। তো বসার পর তারা গেটটা লাগিয়ে দিয়েছিল। লাগাই দেওয়ার পরে সে দেখে যে মানে গেটে যেন কে করান আসছে। তো গেট বাইরে থেকে কি ঠক 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 করছে। তারপরে তো তারা মনে করে বাইরে কেউ আসছে। তারপর গেট খুলে যায়, দেখে না কেউ নাই। তো আবারও তারা ভিতরে আসে, তা আবারও এরকম ঠক ঠক শব্দ হচ্ছে, তারা আবারও খুলে যায়। এরকম করে 3-4 বার এরকম ঘটনা ঘটে। তারা বেশ মানে একটু মনে মনে একটু রাগী হয়, মনে হচ্ছিল যে কেউ হয়তো বাইরে থেকে দুষ্টাইমি করছে, যে তার ভয় দেখানোর জন্য। তারা রেগে একজনকে বাইরে রাখে আর 4জন ভিতরে থাকে। তো একজন যখন বাইরে ছিল, এই দরজার বাইরে রুমের, তো বাইরে থাকার কারণে সে মানে বেশিক্ষণ থাকতে পারে নাই। তো তাই সে দৌড়িয়ে দরজা ধাক্কা দিয়ে সে ভিতরে আসার পর সে 4জন যে লোক ছিল ভিতরে, তারা জিজ্ঞেস করে যে তোমার সেখানে কি হয়েছিল। তো সে বলে
আমাকে বাইরে থেকে কে জানি ডাকছিল। তো ডাকছিল এরকম শোনার পরে দুইজনের আরেকজনের কল আসে, সে বাইরে চলে যায়। আর চারজন দেখে যে মানে বাইরে থেকে অনেক মানে নিজেরা নিজেদের নাম ডাকছে এরকম শুনতে পারছে। ঠিক আছে, মানে চারজনের যে সবাই নিজেরা নিজেদের নাম বাইরে থেকে শুনতে পারছে, কিন্তু মানে আরেকজনকে যে ডাকছে এরকম শুনতে পারছে না। সে মনে করছে তার সাথেই এরকম ঘটনা ঘটছে, আর বাকি তিনজনের সাথে ঘটনা ঘটছে না, সে এটা মনে করছিল, মানে চারজন সবাই এরকম মনে করার পরে তারা এক পর্যায়ে বেশ ভয় পেয়ে তারা মসজিদের দিকে যায়। মসজিদের দিকে যাওয়ার পরে তারা আবার সেখান থেকে দেখে সবাই লোকজন আসছে, মানে প্রস্তুতি নিচ্ছে। তারপর লোকেরা বলে যে তোমরা এখানে যাও, আমরা আসছি। তারা আবারও সাহস করে আসে, যাতে চিন্তা করে যে লোকজন পিছিয়ে আছে, আমরা এখন ভিতরে ঢুকবো না, বাইরে থেকেই পাহারা দিব। তো বাকি চারজন বাইরে থাকে, তবে যে ছেলেটি প্রথম ছিল সে ভিতরে কি জানি টর্চ মনে হয় ভিতরে ফিরে আসছিল, সেটি আনতে যায়। আনার পরে সে দেখে যে লাশটি নিচে পড়া। তারপর সে খুব ভয় পেয়ে যায়। তো ভয় পাওয়াটাই স্বাভাবিক, যে তারা চারজন ছিল, তারপর তারা কোনোভাবেই সেই লাশটির সাথে লাগে বা সংঘর্ষ হয়নি। তো এই ভয় পাওয়ার পরে সে চারজনকে ডাকতে যায়। তো তারা এটা দেখে খুব ভয় পেয়ে যায়, এবং এক পর্যায়ে যেটা হয়, তারা এখান থেকে আরেকটু সামনে আসে, মানে সেই ঘর থেকে একটু দূরে আসে। আসার পরে তারা একটু বুদ্ধি করে যে আমরা আর ভিতরে যাব না, যেহেতু অস্বাভাবিক কিছু ঘটনা ঘটছে। তারা ভয় পায়, এটা স্বাভাবিক ভয় পাওয়াটা। তারপর তারা কি এক ভেবে তারা সবাই মানে তাদের মনে হয় এটা খেয়ালই ছিল না যে তারা যে ভয় পেয়েছিল ভিতরে, তারা সবকিছু মনে হয় ভুলে গেছিল এরকম মনে হচ্ছিল। তারপর তারা আবারও যায়। যাওয়ার পরে যখন ভিতরে ঢুকে যায় দেখে তারা আবার সেখানে বসার পরে তারা যে জিনিসটি দেখে সেই জিনিসটির জন্য দেখার জন্য তারা প্রস্তুত ছিল না। লাশটি যেন উঠে বসলো। তো এটা দেখে তাদের একটা সাধারণ মানুষের অবস্থা কেমন হবে সেটি বলে বোঝানোর মতো ভাষা নেই। তো তারা সেখান থেকে সবাই দৌড়ে যেয়ে মসজিদে যেয়ে পড়ে, দুইজন সেন্সলেস হয়ে যায়, আর বাকি তিনজন হাঁপাতে সকল ঘটনা খুলে বলে, এবং তাদেরকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়, এবং অবশেষে সেই লাশটিকে দাফন করা হয়। এবং এটাই ছিল আমার দ্বিতীয় ঘটনা। এখন আমি আমার তৃতীয় ঘটনাটি বলতে যাচ্ছি। তো তৃতীয় ঘটনাটি হচ্ছে এমন যে তারা এক জায়গায় সফরে বের হয়, মানে তারা কক্সবাজার বা যে কোনো এক জায়গায় যাবে ঘুরতে, মানে ছুটির দিনে যাবে। তাদের ফ্যামিলিতে ছিল 6 জন সদস্য। এর মধ্যে তারা তাদের পরিবার নিয়ে যাচ্ছিল। তো যাওয়ার পর তারা একটি প্রাইভেট কারে করে যাচ্ছিল। যেতে যেতে রাস্তার এক পর্যায়ে তারা যায়। তো যাওয়ার পরে সেখানে তারা দেখতে পায় যে রাস্তাগুলো খুব অন্ধকার, এবং তারা শীতের মধ্যে যাচ্ছিল, তাই কুয়াশায় ভরা ছিল রাস্তাটা। তো কুয়াশায় আচ্ছন্ন থাকার কারণে তারা ভালো মতো গাড়ি চালাতে পারছিল না। তারপরেও তারা যাচ্ছিল। যাওয়ার পর সে সামনে যে দেখতে পারে যে একটা মানে গাছের যে টুকরো আছে কাঠের, এটা পড়া আছে, মানে রাস্তাটা প্রায় ব্লক করা আছে, মানে সেখান থেকে কেউ যেতে পারবে না সহজে। তো সেখান থেকে যদি যেতে হয় সেটি সরিয়ে তারপর যেতে হবে। তো তারা মনে মনে ভাবে যে এটা হয়তো কোনো ডাকাতের কাজ হবে, তার জন্য তারা গাড়ি থেকে বের হয় না। তবে এখানে আরেকটা কথা বলতে ভুলে গেছিলাম, যে যখন গাছটা পড়ে আর কি, তখন মনে হয় যেন মানে গাড়ির সামনের সাইডে যেমন পড়ছে এবং পিছনের সাইডেও একসাথে এবং একই সময় যেন পড়ছে, মানে দুই সাইডে, মানে গাড়িটা মাঝখানে। তো এখানে প্রশ্ন হচ্ছে, যদি কোনো সাধারণ মানুষ যদি ডাকাতি করার জন্য কাঠগুলো ফেলে থাকতো, তো অবশ্যই সামনেরটা আগে ফেলে তারপর পিছনেরটা ব্লক করতে হতো, যদি তারা পিছনেরটা করতো।
তো সাধারণত এরকম কেসে সাধারণত সামনেরটাই ফালানো হয়, পিছনেরটা তেমন ফালানো হয় না। তারপর তাদের এই মাথায় যখন এই চিন্তাটা আসলো, তারা বেশ কিছুক্ষণ দ্বিধায় পড়ে যায়, এখন সামনে যাবে না পিছনে যাবে। যদিও সামনে পিছনে কোনো জায়গায় যাওয়ার তাদের সুযোগ ছিল না। তারপরে তারা দেখতে পারে যে রাস্তাঘাটে একবারে অন্ধকার, মানে যদি ডাকাত এরকম কাজ করে থাকতো তাহলে তো ডাকাতের এতক্ষণ মানে গাড়ির কাছে আসার কথা ছিল। তো ডাকাত নাই, কেউ নাই, মানুষ নাই। তো তারা এক পর্যায়ে সাহস করে নামে। তারপর নামার পরে সেই গাছগুলো সরায় সামনের কাছ থেকে। তারপর তারা আল্লাহর নাম নিয়ে আবারও রওনা দেয়। রওনা দেওয়ার পরে কিছু দূর যেতেই তাদের যে ড্রাইভিং সিটটা ছিল, সেই ডান পাশের সামনের চাকার ডান পাশে যে চাকাটা থাকে সেই চাকায় হঠাৎ করে কি জানি ঢুকে ব্লাস্ট হয়ে গেল। তো ব্লাস্ট হয়ে যাওয়ার কারণে তারা, মানে সাধারণত ব্লাস্ট হতেই পারে, পিছনে আর একটা ঘটনা ঘটছে, তো মনে মনে একটু অন্যরকম ছিল, এটা স্বাভাবিক। তো তারপরে তারা যেটা করে, তাদের কাছে ব্যাকআপ একটি চাকা ছিল, সেটি তারা লাগানোর পরে আবার যেতে থাকে। তো যেতে যেতে মানে যে ড্রাইভারটা ছিল সে মনে হয় একটি মানে সোজা রাস্তা, সেই রাস্তা দেখতেছে তিনটা। তো তার ফ্রন্ট সিটে যে সামনের সিটে যে পাশে যে আরেকজন ছিল তাকে জিজ্ঞেস করে, এই কি ভাই সামনে রাস্তা কয়টা? তো সে তো বলছে না, রাস্তা তো একটাই, সোজা গিয়েছে রাস্তা। সে বলতেছে না ভাই, আমি তিনটা দেখছি। তো তারা গাড়িটা একটু ব্রেক করে তাদের যখন চোখ থেকে সেটি সরে যায়, তারপর সারা আবারও স্বাভাবিক হয়। ড্রাইভারটা স্বাভাবিক হওয়ার পরে তারা আবারও যেতে থাকে রাস্তা দিয়ে। তো রাস্তা দিয়ে যেতে যেতে ড্রাইভারের মানে এরকম মনে হচ্ছিল গাড়ি টানছে, গাড়ির গতি হচ্ছে 120, সেখানে তার কাছে মনে হচ্ছে যে গাড়ি 50 কিলোমিটার ঘন্টা চলছে না। তো সে মনে হচ্ছে যে গাড়িটা খুব ভার হয়ে রয়েছে। আর রাত তখন বাজছিল 2টা। তো গাড়িটা এরকম ভার থাকার কারণে সে মনে হচ্ছে খুব গতিতে গাড়ি গেলেও মনে হচ্ছে আসতে যাচ্ছে। তো সামনে একটা বট গাছ ছিল রাস্তার পাশে, সে দেখতে পারো অনেক বড় একটা বট গাছ, দেখে মনে হচ্ছিল কয়েকশো বছরের পুরনো বট গাছ। তো সেটি দেখে তাদের মানে অদ্ভুত একটা মনের ভিতরে জানি কেমন লাগছিল, যে পুরো রাস্তায় মনে হচ্ছিল মানে ফাঁকা, কিন্তু ওই জায়গাতে মনে হচ্ছিল যে মানে ছায়া আচ্ছন্ন হয়ে রয়েছে একটুখানি জায়গা, সেইটুকু ক্রস করে তাদের যেতে হবে। তো তারা দেখছিল যে রাস্তার যে হেডলাইট ছিল, তো হেডলাইটটা গাছের এই পর্যন্ত পড়ে। তো তারা সেখানে আস্তে আস্তে যাচ্ছিল, তাদের জুড়ে গাড়ি যাওয়ার চেষ্টা করলো, সেখান দিয়ে যেতে পারছিল না। তো ড্রাইভার মানে মাথা উঁচু করে যে উপরে দেখে, বট গাছের উপরে যে কে জানি পা নিচে দিয়ে মানে পা ধুলাচ্ছে আর কি। তো ড্রাইভার তো বেশ ভয় পেয়ে যায় এবং সে সর্বশক্তি দিয়ে শরীরের সে ইয়ার বাটর চাপ দেয়, সিলিন্ডারে চাপ দেওয়ার পর সে গাড়ি চলতে থাকে। তো এক পর্যায়ে সেখান থেকে বেরোয়ার পর তো সে মনে মনে ভাবছিল, না এখান থেকে বের হয়ে এসেছি, আমার মনে হয় এখান থেকে এই জার্নিতে আমরা বেঁচে যাব। তো এই পর্যন্ত ঘটনাটা ভালো হলেও পারতো, ঘটনাটা এই পর্যন্ত থাকলে হয়ে ভালো হতো, মানে আর কোনো সমস্যা হতো না। তো সেখানে ঘটনাটি শেষ না হয়ে সেখান থেকে আবার নতুন একটা অধ্যায় শুরু হয়, যে তারা গাড়ি তো এবার মানে যাচ্ছিলই না, মনে হচ্ছিল যাচ্ছে না, কিন্তু গাড়ি কিন্তু চলছিল 80 কিলোমিটারে চলছিল। তো গাড়ির গতি 80 থাকলেও তার ড্রাইভারের মনে হচ্ছিল যে গাড়ি চলছেই না, মানে গাড়ি একবারই যাচ্ছে না এরকম মনে হচ্ছে। কিন্তু পাশে যারা ছিল তাদের মনে হচ্ছিল যে না, গাড়ি সাধারণ গতিতেই তার চলছে। তো ড্রাইভার তার যে লুকিং গ্লাস ছিল সেইটার দিকে তাকায়, এবং সেটা দেখার জন্য সে প্রস্তুত ছিল না, যে সে যেখানে তখন তাকানোর পরে দেখে মানে একটা মহিলার মতো হবে, তার চুলগুলো ছাড়া
এবং শরীর কেমন এটা দেখে বুঝতে পারিনি, এবং তার মুখটা ছিল অনেক মানে বিভৎসকর। তো সেটা দেখে সে নিজেকে আর সামলায় রাখতে পারে নাই। সে মানে সেন্সলেস অবস্থা হবে। তখন তারই মধ্যে আবার কি হলো, বিপদের মধ্যে আরেক বিপদ, যে গাড়ির আরেকটি চাকা নষ্ট হয়ে গেল। তো ড্রাইভার তো সেটা দেখার পরেই এখন তো আর গাড়ি থেকে সে নামতে পারছে না, মানে ভয়ে সে অবশেষে সেন্সলেস হয়ে গেল। তো সেখান থেকে তারা কোনো সাহায্য পাবে না জানে, তারা কোনো রকম করে সেই গাড়ির আরেকটার চাকা ছিল তাদের কাছে বেকার, সেটার জন্য তারা বেঁচে যায়। এবং এমনিতে সাধারণত একটা চাকা থাকে, সেদিন কোনো এক আল্লাহর অশেষ রহমতে সেখানে 2টি চাকা ছিল এবং সেটি তারা লাগানোর পরে সেখান থেকে আসার পর তারা সেই স্বপ্নে এরকম যারা গিয়েছিল তারা ছুটির মধ্যে আনন্দ করতে গিয়েছিল, কিন্তু সেই আনন্দটা দীর্ঘস্থায়ী হয়নি। কারণ তারা সকালে যখন ক্লান্ত হয়ে যখন রাত্রে ঘুমাতে যেত, তখন তারাও সেই ঘুমটা শান্তি মতো ঘুমাতে পারতো না, কারণ বিভিন্ন স্বপ্ন দেখতো ভয়ঙ্কর। দেখার ফলে তারা এক আলেমের কাছে যায়, হুজুরের কাছে যাওয়ার পর তারা বলে যে তাদের ব্যাগে কাঁচা মাছ ছিল, ইলিশ মাছ। তো তারা যে কেন নিয়েছিল ঘুরতে যে ইলিশ মাছ সেটা জানা যায়নি, তবে তারা মাছ থাকার কারণে সে যে জিনিসটা ছিল, জিনটা ছিল বা শয়তান ছিল, সে সেটা নিতে চাচ্ছিল, এর জন্যই গাড়ির পিছ থেকে ধাওয়া করছিল, গাড়িটি ধরে রাখছিল এবং স্বপ্নে এসে তাকে বলেছিল যে আমাকে এই জিনিসটা দিয়ে গেলি না, মানে কি দিয়ে যাবে সেটা আর বলে নাই। তো এটি ছিল আমার তৃতীয় ঘটনা। এটা আমি আমার শেষ ঘটনা শুরু করতে যাচ্ছি। তো এটা বেশ আগের ঘটনা, 1980 কিংবা 90 দশকের এরকম ঘটনা হবে। তো 90 দশকের ঘটনা হবে। তো তখন ভূত বা বলেন জিন শয়তান এগুলোর উৎপাত আরো বেশি ছিল, কারণ জনগণ কম ছিল, জনসংখ্যা কম ছিল এবং তেমন বাড়িঘর ছিল না। তো একজন, আমি যে ঘটনাটা শুনেছি তার নানির সাথে এই ঘটনাটা ঘটে যাওয়া ঘটনা একটি। তো সে দেখে একটি রাত্রে সে দেখতে পায়, মানে আগে আমি জায়গাটার কথা বলি, যে প্লেসটা এরকম ছিল, আশপাশে শিমুল গাছ, তেঁতুল গাছ, বিভিন্ন এবং কি একটা বড় বট গাছও ছিল তাদের রাস্তার পাশে। তো এরকম মানে ভালো হন্টেড প্লেস ছিল সেখানে। তো থাকার কারণে তারা যেটা করে, মানে তারা মাগরিবের আজান দিলেই তারা নামাজ পড়ে রাত্রের খাবার খেয়ে তারা ঘুমিয়ে পড়তো এবং তারা আরই করতো না, মানে রাত্রি বের হতো না সচরাচর। যদি তাদের ওয়াশরুমে যেতে হতো, তারা সঙ্গে করে কাউকে নিয়ে যেত, কিন্তু তারা ভুলেও একা যাওয়ার সাহস করতো না। তো তারা যাওয়ার সময় যারা বাচ্চারা ছিল তারা অবশ্যই মুরব্বীদের সাথে নিয়ে যেত, কিন্তু মুরব্বীরা যখন যেত তাদের সাহস করে একাই যেতে হতো। কিন্তু সমস্যাটা ছিল তাদের, মানে শয়তান যে জিন ছিল তৎকালীন সময়, মানে সে তারা না কাউকে তখন ভয় দেখাবেই, মানে একটা ছোটখাটো সুযোগ পেলেও তারা কাউকে না কাউকে ভয় দেখিয়েই ছাড়বে। তাদের এটা একটা কথা ছিল। তো সেদিন রাত্রে তার নানির সাথে যে ঘটনাটা ঘটে, তো সে শুনতে পায় যে তাকে কে জানি ডাকছে তার নাম ধরে। তো নাম ধরে ডাকছে, তারা যেহেতু সেই জিনিসটা সে অভ্যস্ত ছিল, কারণ এটা খুবই স্বাভাবিক ছিল তখন মানুষের নাম ধরে ডাকা। তারপর মানে তখন বলতো যে আগুনের গোলা দৌড়াতো আশপাশ দিয়ে, যে কৃষি ক্ষেতগুলো ছিল সেখান দিয়ে, কারণ তারা মনে করতো যে তখন এগুলা শয়তান বা জিন, তারা এই রূপ ধরে আগুন হয়ে তারা দৌড়ায় আর কি। তো এরকম তারা জানতো যে অভ্যস্ত থাকার কারণে বেশি একটা সে মনে কিছু নেয়নি, এগুলো সাধারণ বিষয় তাদের কাছে মনে ছিল। সে যখন ওয়াশরুমে যাওয়ার জন্য বের হবে, তাদের ওয়াশরুমটা ছিল বেশ দূরে, যেহেতু গ্রামের বাড়িতে এখনো অনেক দূরে ওয়াশরুম থাকে, আর তখন তো আরো দূরে ছিল। বা তখন যে যাওয়ার জন্য যখন ঘর থেকে বের হয়, সে উঠান থেকে যখন দেখছে, মানে কৃষি ক্ষেতগুলো যে ছিল নিচে, দেখছে যে আগুনের গোলাগুলো দৌড়াচ্ছে।
তো দৌড়ানোর কারণে সে সেখানে আর খেয়াল করে নাই, খেয়াল না করে তার কাজে সে যায়। তো স্যার সেখান থেকে ওয়াশরুম শেষ করে এসে যখন উঠানে আসে, আসার পর সে একটা মানে অনেক বড় একটা গরু দেখতে পায়, যে এত বড় গরু মানে হবে বর্তমান 2-3 তলার সমান। তো সেটা দেখে বেশ কিছুটা ভয় পেয়ে যায়, এবং ভয় পাওয়ার কারণে সে সেখানে দাঁড়িয়ে থাকে, মানে লড়তেও পারছিল না, যেতেও পারছিল না, আসতেও পারছিল না, এরকম অবস্থা। তো এক পর্যায়ে সে সব কিছু চোখ বন্ধ করে সে দৌড় দিয়ে বাসায় চলে যায়। এবং পরদিন তাদের তখন মানে মানুষকে চাল পোড়া দিত, বিভিন্ন পানি পোড়া দিত, সেগুলো খায় এবং সে ভয়টা আর থাকে না। এটাই ছিল আমার চতুর্থ এবং শেষ ঘটনা।